একা শুয়ে থাকবো, তুমিও বসো, যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ তুমি বসে থাকো। তো ওকে আমি ভয় দেখাইলাম, ভয় দেখানোর পরে তো ও, আমি, বাবু তিনজন কম্বলের নিচে, বাবু ঘুমাচ্ছে, ও খাটের এই পাশে বসে থাকা, আমি আরেক পাশে বসে থাকা। তখন আমাদের মোবাইল লাইট নিভে গেছে, অন্ধকার। যখন অন্ধকার হয়ে গেছে তখন দেখলাম কি, আমরা তো খাটের উপরে, তখন দেখলাম আমাদের কম্বলটা খাটের নিচের দিকে কে যেন টাইনা নিয়ে যাচ্ছে। আমরা টানতেছি উপরের দিকে, নিচ থেকে কে যেন টানতেছে। আমরা ভয় পাইছি, ভয় পাই না অনেক। আল্লাহ, কে কে এরকম করতেছে, কে আমাদের সাথে, কম্বলটা টানতেছে কে, এগুলা বলতেছি। ওই টাইমে কারেন্ট চলে আসছে। তো আমরা যে কম্বল নিয়ে চিল্লাচিল্লি করছি, আমি আগেই বলেছিলাম আমার বাসাটা দোতলায়। তখন দারোয়ানের কানে শব্দ গেছে। তো দারোয়ান আসছে, আশা কলিং বিল দিছে যে, আপা আপনাদের ঘরে কি চিল্লাচিল্লি করছিলেন? তাই আমি বললাম যে জি, এরকম একটা ঘটনা, মানে এতক্ষণ যেটা বলছি ওইটা দারোয়ানের কাছে আমি বললাম। বলার পরে তো দারোয়ান বলছে যে আপনার ঘটনা তো মিথ্যা না পা, এই যে 3 দিন আগে যে ভূমিকম্পটা হয়েছে তার ওই ঘটনাই হয়তো এটা। তা বললাম ভূমিকম্প ঘটনা আজকে হবে কেন এটা? তো বললো যে পিছনে মসজিদটা দেখছেন, যে মসজিদ দেখবো না কেন, এত বড় মসজিদ দেখবো না কেন, যে ওই মসজিদে একটা দুষ্ট জিন থাকে। তো বাচ্চারা যদি গাছে ওঠে, জাম গাছ আছে, জাম পাড়তে গাছে উঠলে গাছ থেকে বাচ্চাদেরকে ফেলে দেয়, কিন্তু বাচ্চারা ব্যথা পায় না। তো হুজুর দেখলো যে বাচ্চাদেরকে ফেলে দিচ্ছে, বাচ্চাদেরকে ডিস্টার্ব করতেছে। তো ওই মসজিদের বড় হুজুর কিভাবে যেন ওই জিনটাকে বোতলের মধ্যে আটকাইছে। ওই জিন নাকি দারোয়ানও দেখছে বোতলের মধ্যে, মসজিদের বাচ্চাদেরকেও দেখাইছে হুজুর ওই জিনটাকে আটকাইছে। তো 3 দিনে জিনটাকে আটকানোর পরে ওই হুজুর যেই রুমে থাকে ওই রুমের তাকের উপরে ওই কাচের বোতল, জিনবন্দি কাচের বোতল ওই রুমের তাকের উপরে। তো হুজুর ঘুমাইছিল, ওই যে রাত্রে ভূমিকম্পটা হয়েছে তখন বোতলটা তাকের উপর থেকে পয়রা ভাঙা গেছে, সম্ভবত জিন মুক্ত হয়ে গেছে। তো ওইটাই প্রথম আমাকে ডিস্টার্ব করলো, কারেন্ট চলে যাওয়ার পরে পায়ের মধ্যে সুড়সুড়ি দিয়ে। তো আলামিন ভাই পরের দিন সকালে হুজুরের কাছে বলছে, বলার পরে হুজুর আলামিন ভাইকে কি বলছে জানি না। তো এই ছিল আজকে আমার ঘটনা। স্টুডিও রিক্যাপ। রাইট নাও যেটা করবো, আরো একজন গেস্ট রয়েছেন আমাদের সাথে, আমাদের আরেকজন বন্ধু বললে ঠিক হবে। সো তার সাথে আমরা একটু পরিচিত হব। কি নাম আপনার? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহিউদ্দিন। মহিউদ্দিন, কি করা হয় ভাই? ছোটখাটো একটা ঘটনাটা আমরা এখন শুনবো, প্রাণে সাহস নিয়ে শুনবো। সেটা কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা? না, এটা আমার এক দুঃসম্পর্কে নানার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। আমরা ঘটনায় চলে যাচ্ছি। জি, মূলত ভাইয়া আমি ঘটনাগুলি শুনি এবং শুনতে শুনতে প্রায় অনেকদিন আমি ঘুরতে বেরোবো আর কি। আমার দুঃসম্পর্কে নানার শ্বশুর বাড়িতে গেছি ঘুরতে। বা আপনার এটা হইলো খুলনা বাগেরহাট। বাগেরহাট যাওয়ার পরে নানার সাথে এদিক ওদিক ঘোরাফেরা করার পরে বললাম, না দেশে তো আসলাম, আমি যাবো বুটটুট শুনি তোমাদের সাথে কি কোনো ঘটনা আছে কিনা বলো। নানা তুমি শুনবা? আমি আচ্ছা ঠিক আছে বলো। তো বললো, নানা মুখটা বললো আপনার নানার আব্বুর সাথে ঘটনাটা ঘটছে, নানার বাবার সাথে ঘটনা ঘটছে, কিন্তু নানা নিজে রাজসাক্ষী। ঘটনাটা ছিল এরকম ভাইয়া, ঘটনা ছিল আগে আপনার বাগেরহাটে প্রায় যে বজ্রপাত হয় না, বজ্রপাতে মানুষ মারা গেলে এই লাশগুলো নিয়ে আর কি বিভিন্ন জায়গায় পাচার করে বিক্রি করে ফেলাইতো। ওরকমই নানার আব্বু মারা গেছে। মারা যাওয়ার পরে উনি চিন্তা ভাবনা করতেছে, আমার আব্বু তো মারা গেল, এখন লাশটা তো যদি দাফন করার পরে তো লাশটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে কি করব। তো এরকম চিন্তা ভাবনা করার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, লাশটা দাফন দেওয়ার পরে 2-4 দিন পরে ওনার মাথায় আবার স্মরণ, তখন যখন উনি লাশটা দাফন করার পরে ওনার একটা স্মরণ ছিল না যে লাশটা ছুটি হয়ে যেতে পারে। উনি পরে 2-1 দিন পরে মনে হইলো
পরে উনি ওনার বাবার কবরের সাথে আরেকটা কবর খুঁজলো, কবর খুঁজতে নিজে আর কি সেফ রাখার জন্য, যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিতে পারে ওরকম চিন্তা ভাবনা করে ওই জায়গাটা রাখছে। রাখার পরে রাত্রে আনুমানিক 2টা বা 2:30 হবে, উনি কবরে শুয়েছিল। আমার নানা কবরে শুয়েছিল, চোর ধরবো আমার নানার আব্বুকে যদি কবর থেকে উঠে নিয়ে যায়, কবর চোপর থেকে লাশগুলো বলে উনি কাজে কর্মে লাগায়। পরে শুয়েছিল, পরে 3 রাত্রে 2টা বা 2:30টার দিকে দেখি কি আমার নানার কবরে, আমার নানার আব্বুর কবরে কারা জানি কবর খুঁজতেছে। খুঁজার পরে বলতেছে, আমার নানার ভিতর থেকে বলতেছে, আরে মানুষ মারা যাওয়ার পরও শান্তিতে থাকতে পারে না, লাশ চুরি করে নিয়ে বিক্রি করে ফেলাস। এই কথা শোনার পর ওনারা ছিল 3 জন যারা লাশ চুরি করতে আসছিল। 3 জন থাকার পর 3 জনই জায়গায় বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর আমার নানা আবার সবার ডাক ডুক দিয়েছে, চিল্লাচিল্লি করে, দেখি একজনই সাথে সাথে মারা গেছে। আর 2 জনকে ধরছে। ভালো হয়ে যাবো, ওই শাকসবজি মাছ টাছ নিয়ে আসি। আমি আবার বললাম যে রাত্রে আমার এতটুকু জায়গা আগাইতে গেলেন, ধন্যবাদ, কিন্তু বাড়িতে তো বৈশাখ গেলেন না, মামার কথা বললাম। আমি আগাইতে গেছি মানে আমি ওই যে একবারে মামার ঘরের কোনা পর্যন্ত উঠান পর্যন্ত আমার পছায় দিয়ে গেলেন, তারপর আসলেন না। আমি উঠান পর্যন্ত আসতে যাবো কেন? আমি তো সেই শ্মশানে যে তোমাদের বলছিলাম তুমি যাও, আমি তোমার দিকে তাকায় আছি, আমি তো ওইখান পর্যন্ত ছিলাম, এর পর্যন্ত আমি আসি নাই। তাহলে উনি কি ছিল? ঠিক আপনার মতো হুবহু। উনি চুপ রইল। চুপ থাকার পরে আমাকে বলতেছে, যাই দেখছো যাই বুঝছো ওটা কারো কাছে বলবা না, আর এদিক দিয়ে এই রাত্রিবেলা যাতে না আসো সেই পরামর্শটাই দিই, এদিক দিয়ে আসার চেষ্টা করবো না। আচ্ছা ঠিক আছে মামা, আর আসবো না। তারপরে এই বইটা তো আমার মন থেকে কাটে নাই। কি দেখলাম, উনি বলছে আসে নাই, আর আমি দেখলাম উনি আমার সাথে যে হাঁটছে, হাইটা নানু বাড়ি পর্যন্ত আসছে, বইটা আমার ভিতরতে কাটতেছে না। তারপর 2-3 দিন আমার খুব জ্বর আসলো, জ্বর পরে স্বাভাবিকভাবে কয়েকদিন 2-3 দিন পর আবার ভালো হয়ে গেছি। এই ছিল আমার প্রথম ঘটনাটা। সো এখন যেটা করব, আরো একজন নতুন বন্ধুর সঙ্গে আমরা পরিচিত হব, তার কাছ থেকে তার প্রথম ঘটনাটা শুনবো। সো কি নাম ভাইয়া? আমার নাম গোলাম মাওলা। সো গোলাম মাওলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভীষণ ভালো। সো এই প্রোগ্রামটা কতদিন যাবত শুনছেন? আমি অনেকদিন যাবত শুনছি, এবং মাঝে মাঝে একটু মিস যায় আমার। আচ্ছা, এবং মাঝে মাঝে মিস চলে যায়, বাট আজকে কিন্তু তিনি মিস করেননি। স্টুডিওতে এই মুহূর্তে গোলাম মাওলা, এবং তিনি তার কাছে বেশ কিছু ঘটনা আছে অফেয়ারে তিনি বলছিলেন। তো সেই ঘটনাগুলো এক এক করে তিনি শেয়ার করবেন। তো চলুন সময় নষ্ট না করে তার ঘটনাগুলো শোনা যাক। প্রথম ঘটনাটা শুনবো গোলাম মাওলা ভাই। আমি রিসেন্টলি একটা ঘটনা বলছি, এই কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে। আমি উত্তরবাড্ডাতে থাকি। উত্তরবাড্ডাতে মানে বাজারের সাথে আমার বাসা। এখানে আমি ওই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের পাশে একটা বিল্ডিং থাকে 3 তলায়। তো ওখানে আমরা থাকতাম 3 কলিগ একসাথে। তাই একজন কলিগ এখান থেকে ট্রান্সফার হয়ে যায়, উনি ওনার ওয়াইফ নিয়ে চলে যায়, আর পরবর্তীতে আর এক কলিগ সেও বাসায় স্থানান্তর করে। আমি ওই ফ্ল্যাটে একা থাকতাম, কিছুদিন যাবত একা থাকছি। পরে থাকতে ভালোই লাগতেছে আমার, একা একা ভালো লাগতেছে, বা রুমমেটও পাচ্ছি না, চলছে আমার। পরে আমি একদিন আমাদের নিচেও, মানে বাসার নিচে ওইখানে উত্তরবাড্ডা বাজার কমিটির একজন সভাপতি, মানে আলী হোসেন মেম্বার, উনি সাবেক মেম্বার ছিলেন হয়তো, ওনার কাছে আমি প্রায় ওনার দোকানে মাঝে মাঝে যেতাম, আড্ডা দিই বা এখনো দিই। ওনার দোকানে একজন নতুন একটা সেলসম্যান আসলো। সেলসম্যানটার মধ্যে সেলসম্যানটা মানে একজন হুজুর টাইপের ছিল, তো মানে সবসময় কেমন যেন নিজের মানে নিজে খুব আর কি মাথা নয় মানে নুয়ে নুয়ে কি বলতো কি করতো, আসলে আমি বুঝতে পারতেছিলাম না। পরে ওর কাছে আমি বসে থাকতাম দেখতাম কি ওর মধ্যে কিন্তু অদ্ভুত কিছু লক্ষ্য করা যায়, এবং কাস্টমার কিছু চাইলে ও তাদের সাথে একটু রাগ ব্যবহার করতো, বা মানে চোখ খুব গরম করে দিয়ে ওনাদের দিকে তাকাইতো। আমি পাশে বসে বলতাম, কি তোর সাথে কিছু আছে নাকি, তো এরকম তাকাচ্ছ কেন? পরে আমার দিকে মানে চোখ গরম করে তাকিয়ে থাকতো। একদিন আমি ওর পাশে আর একটা সেলসম্যান ওর কাছে জিজ্ঞাসা করলাম, আসলে ওর ভিতরে সমস্যাটা কোথায়? ভাই আসলে মনে হয় ওর সাথে কিছু আছে। তো আসলে আমাদের বাসায় বসে এরকম করে, বাসায় বসে রাত্রে ঘুমায় না, উঠে দাঁড়াই থেকে ভোরে একা একা, মানে সবকিছু একা একা করে, কারোর সাথে শেয়ার করে না কিছু। আমি কি বলেন, আমি তো ওদের মানে ওইখানেই ওদের 3 তলায় থাকি আমি। এবার এখন আমার তো এটা মনের মধ্যে মানে আমি 2-3 দিন আমি ওর কাছে যাইতাম, দেখছি রাত্রে প্রায় 11টা পর্যন্ত দোকানে আড্ডা দিতাম। এখন আমি তো একা রুমে থাকি,
প্রথম একদিন বাতি বন্ধ করে আমি মানে শুইছি আর কি, কেবল তখন প্রায় রাত একটা বাজে হবে এরকম। শোয়ার পরে আমি মানে একটু ঘুম দেবো আর কি, এই অবস্থায় আমি বুঝতেছি কি যে আমার পাশে কে যেন, আমার পার কাছে যেন কে বসে আছে। বাতি কিন্তু বন্ধ করা, পার কাছে যেন কে বসে আছে। এখন আমি উঠে তাকাইতেছি, তাকাই কাউরে দেখতেছি না। আবার দেখি কি আমার রুমের ভিতরটা মানে ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের পাশে কে যেন দাঁড়িয়ে আছে, এরকম দেখতেছি। আমি তো আসলে অন্ধকারে মোবাইলে লাইট জ্বালাই, তখন বসছি যে আসলে ঘটনাটা কি। পরে মশাই ছিল, মশাইয়ের ভিতর থেকে বের হলাম, বেরোই তারপর আমি বাতি জ্বালালাম। বাতি জ্বালাই আসলে কিছুই বুঝতেছি না। আবার বাতি বন্ধ করলাম, আবার একটু শুইলাম, আবার ওই একই জিনিস দেখতেছি। ওর পাশে বসে আমার মানে বারবার আপনি দেখতেন? আমার গায়ে হাত দিতেছে, আবার আমার মানে মানে ওই যে উপরে মানে হাঁটুতে? হ্যাঁ, হাঁটুতে মানে শুশুরি দিতেছে, এরকম করতেছে। আমি তো মানে এরকম অনুভব করতেছি, আমি জাস্ট এরকম করতেছে। আমি আবার উঠে দাঁড়াই, কে 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 এরকম করতেছি, কিন্তু আসলে আমি মোবাইলের লাইট জ্বালাই কিছু দেখতেছি না। পরে আমি করলাম কি যে আমি মানে আবার মশার ভিতর থেকে বেরোই, আবার বাতি মানে বিদ্যুৎ মানে বাল্ব জ্বালালাম। জ্বালানোর পরে আমি দরজা খুললাম। দরজা খোলার পরে আমার মানে আমাদের 3টা রুম ছিল, তো 3টা রুমের বাতি আমি জ্বালিয়ে দিলাম। জ্বালাই দেখতেছি। এখন আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি, কিন্তু তখন কিন্তু একদম মানে নিঝুম রাত। বাইরের দিকে তাকানোর পরে মনে হয় কি বাইরে মানে কিছু শব্দ করতেছে। আমি জানালা দিয়ে বাইরে দেখাতে ট্রাক যাইতেছে। ওইটা আমার মনের মধ্যে খুব মানে ভয় লাগতেছে, আসলে কি হইতেছে। আবার পিছনে তাকায় মনে হয় যেন আমার পিছনে এরকম করতেছে। আবার হঠাৎ করে বেসিং একটা শব্দ পাইলাম, যে বেসিংয়ে কি হলো, বেসিংয়ে মনে হয় যেন কি একটা মানে পড়ছে, এরকম একটা শব্দ। আমি আবার ওইখানে বসি, ওখানে কিন্তু বাতি জ্বালানো, সব বাতিগুলো জ্বালাই দিয়েছি আমি। মানে ওখানে যাই দেখি না, কিছুই পড়ে নেই। তখন আমার খুব খারাপ লাগতেছে, আসলে কি হইতেছে এটা। একা একা কিছু কাউকে বলতেও পারতেছি না, কি করবো এখন। পরে না, এরকম তো করা যায় না। পরে আমি বসলাম, আবার রুমের ভিতরে চেয়ার ছিল, চেয়ারে বসছি। বসার পরে অনেকক্ষণ বসার পরে ভাবতেছি কি করবো এখন, কারে ফোন দেবো, কি করবো এখন, এই রাতে এত রাতে আমি কারে ডিস্টার্ব করবো। এরপরে আমার এক মামা ছিল, উনি আমাদের মধ্যবটাতে থাকে, আমার কাছে ফোন দিলাম, মামা এই ঘটনা, কথা তুই কি করবি, আমি আসবো তোর এখানে, তোর নিয়ে আসবো। আমি না আসছো, আমার খুব খারাপ লাগতেছে, আমি দেখি দিয়ে আজকে কি করা যায়। পরে ওই রাতে আমি একটু ঘুমাই নাই। ওই মানে বারবার আমি ওই ছেলেটাকে দেখতেছি, বারবার ওই ছেলেটাকে যখন দোকানের ওই ছেলেটাকে দেখতেছি। ওই যে মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকছে, দোকানের ছেলেটাকে আমি বারবার দেখতেছি। আমার খুব ভয় লাগতেছে। এবং আপনি মানে অবিশ্বাস্য জিনিস, তখন আমি দেখতেছি, তখন আমি মনে হয় যেন শীতল হয়ে যাচ্ছে, এরকম আর কি ভয়। মানে খুব খারাপ লাগতেছে আমার, কি করবো এখন। আর একটা ফ্ল্যাটে একা থাকি। আর এর আগেও আমার যে হয়তো বন্ধু বান্ধব গেছে, তোরা বলতেছি একা থাকো কিভাবে, একা থাকা কি সম্ভব নাকি, এত বড় ফ্ল্যাটে একা থাকা। আমি ই পাইতেছি না, রুমমেট পাইতেছি না। তো রুমমেট যখন পাবো তখন নেবো, এখন দেখা থাকতে হবে আমার। এরপরে এরকম পরের দিন আমি নিচে নামছি। নিচে নামার পর ওই যে মেম্বার, যিনি যে দোকানের মালিক, ওনার বললাম কি, আলী ভাই আমার তো একটা জিনিস আপনার সাথে শেয়ার করা দরকার। কি ভাই? আমি একা একা একটু শেয়ার করবো, আমি খুব একটা মানে সমস্যার মধ্যে পড়ছি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তুমি করে ডাক্তার, তো তুমি একটু পরে এসো, আমি তোমার যখন ফোন দেবো তখন এসো, আমি যখন ফিরে হবো ফোন দেবো না। আমি আচ্ছা ঠিক আছে। পরে উনি বিকালবেলা আমার ফোন দিল, বারটা ছিল শনিবার আমার অফিস বন্ধ থাকে। বিকালবেলা ফোন দিল, পরে আমি আসলাম। আসার পরে ওনার সাথে শেয়ার করলাম যে ভাই এই ঘটনা, আমি তো আসলে ওই ছেলেটাকে বারবার দেখতেছি, আমি কি করবো। আসলে উনি আবার করতেছে কি, ওনার কিছু ঘটনা আমার কাছে শেয়ার করতেছে। উনিও এরকম কিছু মানে উনিও ফিল করতেছে। উনিও ওনার বাসায় থাকে, ওই ছেলেটা ওনার বাসায় থাকে। ওনার ফ্ল্যাট মানে ওনার বিল্ডিং আর আমার বিল্ডিং পাশাপাশি, মাঝখানে একদম মানে একটু ফাঁকা জায়গা। আর উনিও ফিল করতেছে, ওনার ফ্ল্যাট এবং উনি যেখানে ঘুমায়, ওই ছেলেটা যেখানে ঘুমায়, আমার জানালাদি পাশাপাশি একদম দেখা যায়। আর উনি বলতেছে কি, মাওলা আমিও তো ফিল করতেছি। আমার তখন আমার আরো ভয় লাগছে যে আসলে ঘটনা কি হইতেছে। পরে আমি কথা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। পরে আমি একটা ছোট ভাই ছিল, ওরে ফোন দিলাম যে তুই একটু আমার কাছে আজকে রাত্রে থাকবি। আচ্ছা ঠিক আছে ভাই, আসবো। ও আসলো। আসার পরে কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা, ও ঘুমাই গেছে। ও তো আমার ছোট, আর তো বলতেও পারতেছে তুই আমার সাথে মানে জেগে থাক। ও ঘুমাই গেছে, কিন্তু ভাই আমার ঘুমাচ্ছে না। আমি ওই যে মানে যখনই শুইতে যাই তখনই ওই ছেলেটাকে দেখি, যখনই শুইতে যাই ও মানে ও যে কি রকম করতো দোকানে বসে, ওইগুলো আমি দেখতেছি বারবার। ওরকম মানে খুব আমার চোখে সবাই ভাসতেছে। আবার মনে হচ্ছে কোথাও জানি কি পড়ছে। আবার কেউ দরজা খুলছে, কেউ দরজা নক করছে, কেউ কলিং বেল টেপছে। আসলে কিন্তু আদাও কোনো কলিং বেল টিপতেছে না কেউ, কিন্তু মনে হচ্ছে কলিং বেল টেপছে। তখন ও তো ঘুমাই আছে, আমি তখন কি করবো, আমি আবার ওই যে লাইট জ্বালাই। তখন লাইট জ্বালাইয়া ওই যে মশারির উপর একটা কাপড় দিয়ে দিচ্ছি, যেন ওর কোনো সমস্যা না হয় ঘুমে। ছোট মানুষ আমি আবার ঘুরতেছি। এখন খুব কষ্ট হইতেছে। 2টা রাত
রাত্র আমি খুব জাগনায় ছিলাম। পরের রাত্র আমি ওইখান থেকে চলে আসলাম, ওইখানে আর ছিলাম না। পরের রাত্রে আমি মামার বাসায় গেলাম, মানে ওইখান থেকে 2 রাত্র মামার বাসায় থেকে অফিস করছি। অফিস করার পরে এখন তো আসলে মামার বাসায় এতদিন থাকা সম্ভব না। পরে আমি ছুটি নিলাম অফিস থেকে, ছুটি নিয়ে বাড়িতে গেছি, একটু ঘুরে আসি। বাড়ি থেকে ঘুরে আসলে অথবা ঠিক হতে পারি, এরকম আমার মনের মধ্যে কিন্তু আতঙ্ক যে ঠিক হতে পারি হয়তো। পরে আমি বাড়িতে যাওয়ার পরে ওই ছেলেটাকে বারবার, ওই বাড়িতে যাওয়ার পর আমি মানে চেষ্টা করছি যে আমি লাইট বন্ধ করে ঘুমাইতে পারি কিনা, কিন্তু বিশ্বাস করবেন আমি লাইট বন্ধ করে ঘুমাইতে পারিনি। আমি বারবার ওই ছেলেটাকে মনে, ও একটা বিকৃত চেহারা আমার সামনে ভেসে ওঠে, মনে হয় যেন আমার পাশে, মনে হয় যেন আমাকে মানে হাত ধরছে বা পা ধরে টান দিতেছে, এরকম আর কি। পরে বাড়ি কাউকে বলি নাই কিছু, বলার না। পরে আমি হয়তো 2 দিন 3 দিন ছিলাম বাড়িতে, তো চলে আসলাম। আসার পর আমি মেম্বারের সাথে শেয়ার করলাম, মানে ওইখানে আর থাকি নাই। মেম্বারের সাথে শেয়ার করলাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি যদি পারেন অন্য কোথাও ছেলেটা ট্রান্সফার দিয়ে দেন, মানে দিয়ে দেন। আপনার বন্ধু বান্ধবের দোকান থাকে, ওই সব দোকানে ওরা দিয়ে দেন। আমার তো আসলে এখানেই থাকা লাগবে, আমি তো চাইলে এই বাসাটা ছাড়তে পারবো না, আমার এইখানেই থাকতে হবে। কিন্তু আপনি যদি পারেন কোথাও, ভাই আমার ওর ভালো লাগতেছে, আমি চেষ্টা করতেছি। পরে আমি ওইখান থেকে ওই রুমে আর ছিলামই না। পরে আবার ওই মামার বাসায় থেকে আবার কয়েকদিন অফিস করলাম। পরে একদিন আমার মেম্বার মানে আলী ভাই ফোন দিল যে মামা আমি তো ছেলেটাকে এখান থেকে সরাই দিছি, ঠিক আছে। পরে আমি মামারে বললাম কি মামা আসলে আমি ওইখানে এখন যাওয়া উচিত, আর আমি দেখি একটু ভালো রুমমেট পাই কিনা। যদি এই মুহূর্তে আমি রুমমেট না পাই তাহলে অথবা আপনারা আমার সাথে কিছুদিন থাকা লাগবে, নাহলে আমার এখানে থাকা সম্ভব নয় এখান থেকে। পরে মামা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এক রুমমেট পাবো কিনা, যদি হয় তাহলে। এরপরে বেশ কিছুদিন মামা আমার সাথে থাকছে, কিন্তু আমার মনের মধ্যে তখন মামা আরো বলছি মামা আমি যতক্ষণ সজাগ থাকবো আপনারা কিন্তু ততক্ষণই সজাগ থাকতে হবে, আর কিন্তু আমি থাকতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে, তুই যতক্ষণ সজাগ থাকবে আমি ততক্ষণ সজাগ থাকবো। কিন্তু আমি ঘুমানোর চেষ্টা করতাম প্রায়, মানে এত ক্লান্ত ছিলাম আমি, যার কারণে হয়তোবা মানে মধ্যরাতের পরে ঘুমিয়ে পড়তাম এরকম। পরে বেশ কিছুদিন যাওয়ার পরে ওই ছেলেরা পাইতেছি না, ওইখানে দেখতেছি না, আর আমার এই মানে ওই মনের থেকে ওই আতঙ্কটা চলে গেল। প্রবলেমটা আর আপনি ফেস করেন না, আমি এখন আর করি না। আমি এটা কিন্তু একদম এই যে মানে কয়েকদিন আগের ঘটনা বলছি, আমি কয়েকদিন আগের ঘটনা, হয়তো বা 3-4 মাস আগের ঘটনা। এখন আর এরকম হয় না, এখন মানে এখন পাইছি একজন, কিন্তু এখন ওরকম মানে মনে হয় না। না, ব্যাপারটা কি আপনি একা ছিলেন বিধায় কি আপনার সঙ্গে উল্টোপাল্টা ঘটনাগুলো করতে পারেন? এখন এখানে কথা আছে, আমি তো মাঝখানে আমার ছোট ভাই আনছিলাম, কিন্তু ওই জন্য তো আমি ঘুমাইতে পারিনি, ঠিক আছে। আবার অনেকে আমার ভয় দেখাতো, ওইটা আসলে কোথা থেকে আসতে আমি জানি না, আমার অনেকেই ভয় দেখাতো যে বলো তুমি এখানে একা থাকো, কিভাবে থাকো এত বড় ফ্ল্যাটে একা। আমি কিন্তু প্রথম ভাই আমি ফিল করি না যে আমার মধ্যে ওই ছেলেটাকে দেখার পর আর যখন শুনলাম ওর কাছে ওই যে সেলসম্যানকে জিজ্ঞাসা করলাম ওর সাথে কিছু আছে নাকি, ও বলতেছে হ্যাঁ ভাই ওর সাথে কিছু থাকতে পারো, এরকম কিছু মানে অদ্ভুত টাইপের কিছু মানে আচরণ করে আমাদের সাথে। পরে আসলে আমি এখন আর তেমন একটা ফিল হয় না। এটা ছিল এখনকার ঘটনা আমার। স্টুডিও রিক্যাপ রাইট নাও যেটা করবো আমরা আবারও এই মুহূর্তে কীর্তন হয়, তো কীর্তনে গেছে এই লিটনের উজ্জ্বলের বাবা অনিল কাকা। কীর্তন শেষ হইতে হইতে তো অনেক রাত হয়, প্রায় মাঝরাতে 12টা-1টা বাজে কীর্তন শেষ হয়। কীর্তন শেষ হলে যার যার মতো বাড়ি চলে যায়। তো কীর্তন থেকে ওই অনিল কাকার বাড়ি একটু দূরে পাশে গ্রাম আর কি। তাই উনি আমার বন্ধুর বাবা, কীর্তন যখন শেষ হইলো তখন যার যার মতে শেষে বাড়ি যাওয়া শুরু করছে। মানে অনিল বাবু যে উনি কিভাবে যাবে চিন্তা করতেছে এত রাত। এই হরিসভার যে পুরোহিত, ওনার নাম হরিলাল বাবু, তো উনি বলল অনিল এখন তো অনেক রাত হয়ে গেছে, তোমার সাথে তো কেউ নেই, তুমি এতটুকু জায়গা যাবা কিভাবে? তখন অনিল বাবু বললে না দাদা যাইতেই হবে, বাড়িতে একা লিটনের আম্মা, যেতেই হবে, যাওয়াই লাগবে। কেউ কি আগায় দেওয়া লাগবে? তখন আমার অনিল বাবু বলে না আগায় দেওয়া লাগবে না, আমি যেতে পারবো। ওটা একটা ওই হাওরের মতো, ছোট একটা হাওরের মতো আছে, ওই জায়গাটা কাঁচা রাস্তা, ধান খেতের আইল এগুলো পার হয়ে যাইতো আর কি। ওই আইলের মাঠের শেষ পর্যায়ে একটা টিভির মতো আছে, যাওয়া শুরু করছে। যেতে 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 তখন ওই টিভি যায় না, উঁচা যে জায়গাটা একটা বাজার আছে একটু জঙ্গলের মতো, ওইটা পার হইলেই তার বাড়ি। হাঁটতে হাঁটতে ওই জায়গাটায় যখন গেল বাজার নিচে, তখন মনে হয় ঝুমঝুম ঝুমঝুম একটা আওয়াজ আসছে তার পাশ থেকে।
তখন অনিল বাবু মনে করলো হয়তো এই শুকনা বাঁশের পাতা টাতার আওয়াজ হবে, বাতাস হচ্ছে, প্রথমে কিছু মনে করে নাই। আবার হাঁটা শুরু করলো, সামনে গেল, যাওয়ার পর সেই আগের আওয়াজ, জুমজুম আওয়াজ হচ্ছে ওকে। এবং আগের চেয়ে বড় আওয়াজ হচ্ছে। তখন উনি একটু দাঁড়াইলো, দাঁড়ায় চিন্তা করলো এই আওয়াজটা তো অন্যরকম মনে হচ্ছে, এটা পাতার আওয়াজ না, মনে হচ্ছে নুপুরের আওয়াজ, এই ধরনের। তখন দেখে বাঁশের জার থেকে একটা আওয়াজ আসতেছে যে আর সামনে যাবি না, আর সামনে যাবি না, সামনে গেলে ক্ষতি হবে। উনি তখন খুব ঘাবড়ে গেছে, ঘাবড়ে যায় ওনার হিন্দু শাস্ত্রে যে মন্ত্র, উনি মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্র পড়তে পড়তে আবার চিন্তা করলে এখন বাড়ির কাছে চলে আসছি, অল্প জায়গা, পিছনে যাওয়া সম্ভব না, তো যাইতেই হবে। মন্ত্র পড়তে পড়তে সামনের দিকে হাঁটতেছে, আবার সে একজন বৃদ্ধ লোক আসছে তার পাশে দাঁড়ায়, বলতে অনিল আর সামনে যাবি না, সামনে গেলে ক্ষতি হবে। তারপরে উনি হাঁটতেছে, উনি আবার অনিল বাবু আবার একটু সাহসী, খুব ভালো সাহস, বেশি সাহস, হাঁটতেছে। এই টিভিটা যখন পার হইলো, পার হওয়ার পরে একটু নিচের দিকে গেলো, রাস্তাটা একটু নিচে, আর পিছনে যে লোকটা বললো যে অনিল আর সামনে যাবে না, বিপদ হইতে পারে, এই লোকটা না, এই লোকটা নিমিশে উদাও হয়ে গেল। তো অনিল বাবু একটু সামনে যাওয়ার পরে দেখে যে তিনটা রাস্তা, হঠাৎ করে তিনটা রাস্তা দেখতেছে। অনিল বাবু চিন্তা করে এখানে তিনটা রাস্তা থাকার কথা না, তিনটা রাস্তা কিভাবে হইলো, কোন দিকে যাবে এটা বুঝতে পারতেছে না। তখন উনি মন্ত্র পড়ার তালি আছে, মন্ত্রই পড়তেছে। তারপর দেখে যে হঠাৎ করে দুইটা রাস্তা বন্ধ হয়ে গেছে, অনেক পুরাতন ওই শুকনা বাঁশ ফালানো, দুইটা রাস্তার মুখে বাঁশ ফালানো, ওইদিকে আর যাওয়া যাবে না, সম্ভব না যাওয়া। একটা রাস্তা খোলা, ওই রাস্তা খোলা, ওই রাস্তার উপরে বিকট চেহারার, বিদ্যুতের চেহারার বিশাল দৈত্যাকৃতির একজন লোক দাঁড়ায় আছে। তাও আবার মাথা নাই, শুধু মানুষের একটা অবয়ব বোঝা যাইতেছে, একটা মানুষ দাঁড়ায় আছে, অনেক উঁচা। তখন উনি যদি বাড়িতে যাও, ওই দুই পায়ে নিয়ে যাইতে হবে, ওই যে দুই প্রকৃতির যে মানুষটি দাঁড়ায় আছে, পায়ে নিয়ে যাইতে হবে। তখন উনি জিজ্ঞাসা করে যে আমার সাথে এমন করতেছিস কেন, আমার বাড়ি যাইতে দে, বলতেছে আমার অযথা বিরক্ত করিস না, আমার বাড়ি যেতে দে। উনি রীতিমতো কীর্তনে যা বা মন্ত্র জানে, উনি ওই ধরনের কিছু একটা জানে আর কি, যে কারণে মনে হয় ভয় পাইলেও ভয়টা হয় না, খুব কাছে মনে করতেছে না। পরে ওই যে দৈবাকৃতির জিনিসটা, ও বলতেছে যে যাও, নিজে যাও, আর বলতেছে যে বলতেছে মনে হয় যে চোখ দুইটা একেবারে বুকের উপর, চোখ একেবারে লাল টকটকা, ইট বাটার আগুনের মতো লাল টকটকা জল করতেছে। তখন অনিল বাবু চিন্তা করছে এখন যদি এই দিক দিয়ে নিচে যায় নিশ্চিত বিপদ মানে বড় সড়ো বিপদ হইতে পারে। তখন উনি কি করলো, ওনার পরনের যে কাপড় ছিল, কাপড় খুইলা এটা উল্টায় পড়লো, পড়া উনি মন্ত্র পড়তেছে, আর চতুর্পাশে প্রস্রাব করে একটু বৃত্তর মতো করলো। উনি এই অনিল বাবু ওই বৃত্তর ভিতরে দাঁড়ায় রইল, বৃত্তর থেকে আর বাইরে যায় না, তখন দেখা যায় ওই দৈবাকৃতির লোকটা বৃত্তের ভিতরে আসতে চাইতেছে কিন্তু আসতে পারতেছে না, আবার চারপাশে বিভিন্ন রকমের জীব জানোয়ারের মতো ওনাকে ধরবে বা আসবে, দৌড়ায় ফেলাবে, এমন করতেছে। কিছু হাতে আবার ওই যে কঙ্কাল সার, কিছু মানুষের কঙ্কাল হাতে হাড় গুড় ছাপাইতেছে, খুব ভয়ভীতি দেখাচ্ছে। আর অনিল বাবু ওই বৃত্তের বাইরেও যায় না, ওইখান থেকেই উনি এই মন্ত্রগুলো পাঠ করতেছে। আর পাশে দেখে একটু দূরে একটু সাদা একটা গুড়া এদিক সেদিক ছুটাছুটি করতেছে, কিন্তু কোথাও যাচ্ছে না, ঘোড়াটা শুধু দৌড়াদৌড়ি করতেছে। আর আশেপাশে আর এই যে বৃত্ত আছে, বৃত্তর পাশাপাশি আরো কিছু ওই বিকট আকৃতির জীব জানোয়ারের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, আর ভয় দেখাচ্ছে, আর ডাকতেছে বৃত্তের বাইরে যাওয়ার জন্য। কিন্তু বৃত্তের ভিতরে যে কেন আর আসতে পারতেছে না সেটা আর বোঝা গেল না। যাই হোক, এইভাবে রাত প্রায় 4টার উপরে বাজা গেল। কিছুক্ষণ পর
ফজরের আজান। যখন ফজরের আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে দেখতে ঘোড়াটা একদিকে চলে যাচ্ছে, আর আশেপাশে যে দৈবাকৃতিক মানুষগুলো ছিল বা জীব জানোয়ারগুলো ছিল, ওই যে মানুষের কঙ্কাল বা হাড়গুলো চাপাচ্ছিল, কিচ্ছু নাই। উনি দেখে আজান দেওয়ার সাথে সাথে সব পরিষ্কার, তার ঠিক ঘরের সামনে দাঁড়ায় আছে, ঠিক বাড়ির একবারে ঘরের সামনে দাঁড়ায় আছে, কিন্তু এতক্ষণ সে বুঝতে পারেনি। এটি আমার দ্বিতীয় ঘটনা ছিল। স্টুডিও রিক্যাপ। সো রাইট নাও যেটা করবো, আমরা এই মুহূর্তে গোলাম মাওলার ভাইয়ের কাছে আবারও যাবো এবং তার সেকেন্ড স্টোরিটা শুনবো। কোন ঘটনাটা শুনছি এখন আমরা? ওকে, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি, ক্লাস বৃত্তি দেবো আর কি এই টাইমে। তো গ্রামে আগে শুনতাম কি যে ছোটবেলা থেকে একটু দুরন্ত ছিলাম, তো একটু গ্রামে শুনতাম যে হয়তো কারোর সাথে জিন আসে, মানে ওটা ওজা দিয়ে বা হুজুর দিয়ে ছাড়া, এরকম একটা ঘটনা শুনতাম। আমরা বিশ্বাস করতাম না, এগুলো কি আছে নাকি গ্রামগঞ্জে, এগুলো কোথায়, শয়তান তো আমরা নিজেরাই, আমাদের শয়তানের কাছে শয়তান আসে নাকি, এরকম কত হাসি মস্করা করতাম। তো বৃত্তি দেবো, তো এই টাইমটা আমরা আমাদের বরগুনা সদর উপজেলাধীন করমতলা মাধ্যমিক বিদ্যালয় আমরা পড়ি তখন। আমি আর আমার এক ফ্রেন্ড, আমাদের বাড়িটা ছিল মানে স্কুল থেকে একটু দূরে, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হইতো, আর ওটার পাশ দিয়ে পাকা রাস্তা ছিল, মেন রাস্তা ছিল, আমরা ভিতর দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারতাম, আসতে পারতাম। তো আমাদের কোচিং শেষ হতো, কোচিং করতাম, তো এই সময় কোচিং শেষ হতো রাতে 10:30 পৌনে 11টার দিকে শেষ হলো। আমরা সাইকেল ছিল আমার একটা, ওই সাইকেল নিয়ে দুই ফ্রেন্ড, আমি আর এক মনির নামে একজন ফ্রেন্ড ছিল, আসতাম, ওখান থেকে চলে আসতাম। আসার পরে প্রায় আসতাম, কিন্তু আমরা কখনোই এরকম কিছু মনে করি নাই। হঠাৎ একদিন, ওই দিনটা আসলে আমাদের একটা পরীক্ষা ছিল রাতে, পরীক্ষা দেওয়ার পরে প্রায় 11:15 বা 11:30 হবে, এই টাইমটা ঠিক মনে নাই। আমরা দুইজন সাইকেল নিয়ে আসতেছি, আকাশে একটু মেঘও করছে, চারিদিকে অন্ধকার, আর বৃষ্টি চমকাচ্ছে, মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য খুব একটা পায়তারা, যে তাড়াতাড়ি যেতে পারলি বাঁচি, তাড়াতাড়ি যেতে পারলি বাঁচি, এরকম। আমরা দুইজন সাইকেল, আমি সাইকেল চালাচ্ছিলাম, আর পিছনে বসে একটা লাইট দিয়েছিল, ছোট একটা লাইট, কিন্তু ওই সময় চার্জার ছিল না, যে পেন্সিল ব্যাটারি লাইট থেকে না, ওই লাইটগুলো ছিল তখন। এখন ওই আমি চালাচ্ছি, আর পিছনে বসে আর দুইজন পিঠে দুটো ব্যাগ নিয়ে আসতেছি, আর হাসাহাসি করতেছি, দুইজনে হাসাহাসি করতেছি, আর সাইকেল চালাচ্ছি। ঠিক আছে, আমি ওরা বলতেছি যে মনে এখন যদি কিছুতে ধরে, ওই যে আমার গ্রামে নাকি শয়তান ছাড়ায় না ভূত ছাড়ায়, ওইগুলো যে ধরে তার কি করবে, দূর ওইগুলো আছে নাকি গ্রামগঞ্জে, ওগুলো ভুয়া সব, ওই যে মানুষের একটা চালাকি। হঠাৎ কিছু দূর আসার পরেই, মানে আমরা যে রাস্তা দিয়ে যেতাম, দুই রাস্তার পাশেই খুব ঝোপঝাড় ছিল, এবং দুই পাশে মানে এক পাশে খাল ছিল। পিছনে হঠাৎ করে একটা ঝোপের ভিতরে শব্দ হয়েছে, বিকট একটা শব্দ পরে আমি মানে ওই শব্দটা পাওয়ার পরে আমি মনে বলতেছি, মনে তো ধরতে আছি পিছনে, আমি জোরে মানে সাইকেলটা জোরে চালাইতেছি আর কি। জোরে চালানোর পর তো হাসাহাসি, আমি খুব মানে স্পিডে চালাচ্ছি, হাসতেছি, ওরে তোর ভয় দেখাইতেছি, তোর ধরতেছি পিছন, তুই এতক্ষণ বিশ্বাস করো না, ধরতেছি পিছনটা। হঠাৎ একটা কাল শুনবো। সোহেল ভাই, কোন ঘটনাটা এখন আমরা শুনছি? এখন অপূর্ব ভাই যে ঘটনাটা বলবো, সেটা আমার এক অফিস কলিগ আব্দুল্লাহ মামুন, ওর বাড়ি লালমনিরহাট। ওই আসার কথা ছিল, ও আজকে আবার বাড়িতে চলে যাচ্ছে, লালমনিরহাটে চলে যাচ্ছে। ওর বাড়ির পাশে এটা তিস্তা হাই স্কুলের পাশের ঘটনা। তিস্তা হাই স্কুলের পাশে হাই স্কুল, আর তিস্তা হাই স্কুল, এটা লালমনিরহাট জংশন, রেল জংশনের কাছে। তো রেল জংশনের কাছে দুটা পুকুর, অনেক পুরনো পুকুর, এবং পুকুরের পাড়ে যে গাছগাছালিগুলো আছে সেগুলো অনেক পুরনো, প্রায় গাছগুলাই এমন পুরাতন হয়েছে যে গাছগুলা মরা শুরু হয়েছে, এই অবস্থা। তো এই পুকুর দুইটা প্রতি বছরের জন্য লিজ দেয়, এক এক বছর এক একজনে নেয়। যাই হোক, কয়েক বছর আগে যে ঘটনাটা, এটা স্থানীয় একজন লোক এই দুইটা পুকুর 1 বছরের জন্য লিজ পাইছে। ঘটনাটা অবশ্য আব্দুল্লাহ মামুনের ওর বাড়ির একবারে কাছে, ও স্কুলে লেখাপড়া করতো, তার কাছ থেকে শোনা। যিনি লিজ দিচ্ছেন, উনি লিজ নেওয়ার সপ্তাহখানেকের ভিতরে পুকুর দুটাতে মাছের পোনা ছাড়লো,
মাছের পোনা ছাড়ছে। পোনা ছাড়ার পর উনি প্রায় সময় পুকুর পাড়ে আসে, সাথে একটা বাচ্চা থাকে ওনার 3-4 বছরের, সব করে নিয়ে আসে। হঠাৎ করে ওনার ছেলে বাচ্চা পুকুরে পড়ে মারা যায়। উনি কোন সময় পড়ছে উনি বুঝতে পারে নাই, সাথে ছেলে নিয়ে আসছিল। পরে মরা উঠাইছে পুকুর থেকে, খোঁজাখুঁজির পর পানা খোঁজাখুঁজির পর জাল টাল দেয়, পরে লাশ পাইছে। এক হৃদয় বিদারক ঘটনা। তারপরে পুকুরে পাহারা দেওয়ার জন্য একজন লোক রাখলো, পুকুরে মাছ পাহারা দেওয়ার জন্য লোক রাখলো, আওয়াল নামে লোক। এবং ওই লোকটি যাতে থাকতে পারে রাত্রে পুকুর পাড়ে, সেই জন্য ছোট করে একটা ছাপড়ার মতো বানাই দিল, ঘর, ছাপড়া ঘর বানাই দিল। উনি থাকতে হঠাৎ করে একদিন দেখে পুকুরে গোসল করতেছে বা সাঁতরাইতেছে, এই ধরনের আওয়াজ পাচ্ছে আর কি, ওনার ঘর থেকে শুয়ে ওই ছাপড়া ঘর থেকে। তারপর উনি ওনার হাতে টর্চ নিয়ে ঘর থেকে বাইর হইলো। বাইরে ওই পুকুরের যে ঘাট, ওই ঘাটের দিকে যাইতেছে। যায় দেখে একজন মহিলা, নতুন শাড়ি পরা একজন মহিলা গোসল করতেছে। প্রথমে মনে হয়তো মাছ চুরি করে নিতে আসছে কেউ, তো দ্রুত গেল। যায় দেখে মহিলা গোসল করতেছে, পাশে একজন লোক মধ্যবয়সী কালো করে একটা লোক পুকুরে গাটলাতে বসা। তাই আওয়াল জিজ্ঞাসা করতেছে, এই যে ভাই, এত রাত্রে আপনি এখানে বসে রয়েছেন, কি ব্যাপার? পরে বললো যে আমার বউ গোসল করতেছে, সেই জন্য আমি বসে রয়েছি। আওয়াল আবার জিজ্ঞাসা করে, আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখি নাই, কোথা থেকে আসছেন, কি আসে বিষয়? বলে, না এখানেই থাকি, ওই রেল কলোনির কাছে, স্টেশনের কাছে। তারা আওয়াল বলে, হয়তো পারে রেল স্টেশনের কাছে তো কত লোকই থাকে, বাসা নেয়া ঘর নিয়ে থাকে, হয়তো পারে এখানে গোসল করতে আসছে রাত্রে। এই দু এক কথা বলে এই আওয়াল আবার তার নিজের যে ছাপড়া ঘর, এই ঘরে চলে আসছে। শুইছে। শোয়ার পরে কতক্ষণ পরে দেখে শুনে কেউ মনে হয় যে কাঁপতেছে, জোরে ফুফায় কাঁপতেছে। পরে আওয়াল আবার বাইর হইলো, হইয়া টর্চ টিপ দিল চতুর্পাশে, পুকুর পাড়ে কিছু নাই, কিন্তু আওয়াজটা আসতেছে। তার ঘরের পিছনে রেল লাইন চলে গেছে, ওই লালনহাটের যে জংশনের রেল লাইন, ওই রেল লাইন চলে, ওই রেল লাইনের দিক থেকে কান্নাটা আসতেছে। উনি একটু আগাইলো, পুকুরে ঠিক পার দিয়ে চলে গেছে রেল লাইন। আগায় দেখে একটা লোক রেল লাইনের উপরে বসে মাথা নিচু করে কাঁদতেছে, জোরে সোরে কাঁদতেছে। তারপর আওয়াল জিজ্ঞাসা, এই যে ভাই, কি হয়েছে আপনার, কে বা কি, কোথায় যাবেন, কাঁদতেছেন কেন? ওই লোক আর কিছু বলে না। পরে আস্তে করে তার একটু ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে উনি মাথাটা একটু উপরের দিকে উঠাইয়া পরে বলতেছে। তখন আবার ওই লোকের চেহারা দিকে আওয়াল একটু ঘাবড়াই গেল। আর এই লোকটা একটু আগে এখানে বসা ছিল, তার বউ গোসল করতেছিল, হয়তো দেখি সেই লোক। আপনি কাঁদতেছেন কেন? আপনি তো একটু আগে পুকুরে গাটলাতে ছিলেন, আপনার বউ গোসল করতেছিল, এখানে কাঁদতেছেন, ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ ভাই, আমি কাঁদতেছি, আমার যে বউ, এই বউরে একটু আগে মাইরা ফেলছি, সেই জন্য কাঁদতেছি। তো তাই নাকি? হ্যাঁ। পরে বলো, হ্যাঁ, ওই যে আমার বউয়ের লাশ আসতেছে। আওয়াল দেখাইলো যে আপনার পুকুরের পাড় থেকে লাশ আসতেছে। আওয়াল তার পুকুরের পাড় দিকে তাকায় দেখে লাশ আসতেছে একটা কাটিয়াতে শুধু সাদা কাপড়, ওই কাফনের কাপড় মোড়ানো লাশই আছে, কিন্তু কাটিয়াতে বহন করে 4-5 জন লোক বা অনেকে দৌড়াদৌড়ি করে নিয়ে আসে। সেই কাটিয়াতে কেউ দৌড়াদৌড়ি করে নিয়ে আসতেছে না, শুধু কাটিয়াই অটোমেটিকলি চলে আসতেছে ওই লাশ। আওয়াল ভয় পায়, আর কোনো কিছু চিন্তা করে নাই, দৌড়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে কারো কাছে কিছু বলে নাই, শুয়ে পড়লো। শোয়ার পরে তার ঘরের কোনায় শুনতেছে যে সেই লোকের কান্নাটা, আবার তার ঘরের কোনায় কান্নার আওয়াজ পাইতেছে। আওয়াল ভয়ে আর ওই রাত্রে আর বাইর হয় নাই। তারপর দিন স্টেশন আসলো, আর সেই স্টেশনের চার দোকান, আওয়ালের বন্ধু সিদ্দিক, ওই চা স্টলের মালিক, ওর সাথে এই বিষয়টা একটু শেয়ার করলো। যে বলো, সিদ্দিক, গত রাত্রে অনেকদিন ধরে থাকতেছি হ্যাঁ, কিন্তু গত রাত্রে যে ঘটনাটা ঘটলো এই বিষয়।
সিদ্দিক আবার একটু অতি উৎসাহ হইয়া বললো, তাই নাকি? আওয়াল বললো, হ্যাঁ। তাহলে আজকে আমি আর বাড়ি যাবো না, দোকান বন্ধ করে তোমার সাথেই থাকবো। সিদ্দিক কি করলো, ওই দোকান বন্ধ করে আর আওয়াল একলাকে ওই ঘরে সাপড়াতে যায় না, পুকুর করে বয়ে যায় না, সাহস পাচ্ছে না। সিদ্দিকটা সাথে নিয়ে গেছে, যাওয়ার পরে দুইজনে গল্প গুজব করতেছে। গল্প গুজব করতে করতে আবার সেই কান্নার আওয়াজ, গতকালকে যেমন আওয়াজ শুনছিল কান্নার, ঠিক সেম একই রকমের কান্নার আওয়াজ শুনতেছে। তারপরে একটু আগাইলো, সিদ্দিক তো একটু অতি উৎসাহী, ও বলে চলো যাই। আর আওয়াল বলতেছে, না আমি আজকে যাবো না, এই কান্নাটা আমি গতকালকেও শুনছি, আমি যাবো না, না চলো যাই। তো দুজনে আবার গেল, হাতে তো লাঠি নিয়ে গেল, দুজনে দুটো লাঠি নিয়ে গেল। যা দেখা যায় কালকে যে জায়গাতে বসা ছিল লোকটা, ঠিক ওই লোকই ওই জায়গাতে বসে আবার কাঁদতেছে। তো সিদ্দিক আবার জিজ্ঞাসা করে, এই যে ভাই আপনি না কাঁদতেছেন কেন? আওয়াল একটু দূরে রইলো, ভাই আমি কাঁদতেছি যে আমার যে বউ একটু আগে মাইরা ফেলছি। গতকালকে যে কথা বলছিল আওয়ালের সাথে, একই কথা রিপিট করতেছে আবার সিদ্দিকের সাথে। তো তোমার বউ কোথায়? ওই যে চায়া দেখো, ওই যে লাশ আসতেছে, ঠিক কালকের মতোই আবার দেখে লাশ আসতেছে, ওই সাদা কাপড় মোড়ানো খাটিয়া, কিন্তু আজকে আবার খাটিয়া কয়েকজন কঙ্কালসার মানুষে নিয়ে আসতেছে। গতকালকে তো কেউ ছিল না, শুধু অটোমেটিকলি কাটিয়াটা আসতেছে লাশ নিয়ে। আজকে আবার দেখে কাটিয়াটা যারা আনতেছে শুধু কঙ্কালসার, আর কিছু না। এই অবস্থা থেকে আওয়াল আর সিদ্দিক আবার সেই দৌড়ে চলে গেল পুকুরে যে লিজ দিছে তার কাছে চলে গেল। তার বাড়িতে চলে যায়, বলতেছে, ভাই উঠেন, একই ঘটনা। পরে আওয়াল জিজ্ঞাসা, কি হয়েছে? পরে গতকালকে যে ঘটনা ঘটছে সেই ঘটনা বললো, আজকে আবার যে একটু আগে যে ঘটনা ঘটলো এই ঘটনা আবার ওই যে পুকুর নিচে ওনার কাছে যা বললো যে আপনার পুকুর পার আমি আর থাকতে পারবো না, আর যে পুকুরটা তার ছেলে যে মারা গেছে উনিও আবার একটু ঘাবড়াইতেছে, এই পুকুরে কয়দিন আগে আমার ছেলে মারা গেল। আর এই পুকুরে প্রতি বছর এক দুইটা এমন ধরনের ওই মৃত্যু ঘটে এই পুকুরে। যাই হোক, পরে ওই পুকুরের মালিক বলতে যে তোমরা না থাকতে তো হবে কেউ, ওই দুজন বলো না আমরা থাকবো না, এই পুকুরে থাকবো না, আপনি অন্য কেউ দেখেন। তারপরে ওনারা যার মতো বাড়ি চলে গেল। মুহূর্তে উঠে দেখে যে লোকটা যে জায়গায় রেল লাইনের উপর কাঁদতেছিল, ঠিক সেই জায়গাতেই রেলে কাটা একটা লোক পড়ছে। এই একই জায়গাতে রেলে কাটা একটি লাশ পড়েছিল, একটা মানুষ, সেই একই জায়গাতে। এটাই ছিল আমার শেষ ঘটনা। তো শেষ ঘটনাটা দিয়ে আজকের স্টুডিওটা শেষ করবো, বাট রনি ভাইয়ের কাছে, গোলামালা ভাইয়ের কাছে যাচ্ছি আমরা। আমি খুব সংক্ষেপে এই ঘটনাটা বলছি, কিন্তু খুব মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক। আমাদের নদীর পাড়ের এলাকা, তো আমাদের এলাকার প্রচুর জেলেরা আর কি নদীতে মাছ ধরে। তো এরকম দুই ভাই ছিল, জাফর এবং বাদল, এখন আছে, মানে জাফর আছে, বাদল নেই। দুই ভাই মাছ ধরতো। তো প্রায় ওই জেলেরা যখন বিভিন্ন টাইমে ওদের মাছ ধরার সময় হতো নদীতে, ওদের মাছ তো 2টা বাজতো, রাত্রে 1টা বাজতো, রাত্রে 10টা বাজতো, এরকম টাইম। তা যখন রাস্তা দিয়ে জেলেরা যেত তখন ওই ওদের সবাই ডাক দিয়ে নিয়ে যেত, তাড়াতাড়ি মাছ ধরার সময় তাড়াতাড়ি চল আমরা নদীতে যাই। এরকম একদিন হঠাৎ বাদলের বাসাটা ছিল আসলে রাস্তার পাশেই একদম। তো হঠাৎ একজন জেলের কণ্ঠ দিয়া কোনো এক লোক, মানে জেলের ওই একজন পরিচিত লোকের কণ্ঠ দিয়ে বলতে চাই, এই বাদল, গভীর রাতে একদম। বাদল বলছে, কি খবর? বলতেছে, ওঠ, মাছ ধরতে যাবি না? টাইম হয়েছে? হ্যাঁ, মাছ ধরার টাইম হয়েছে, চল নদীর দিকে যাই, ভাটা লাগতেছে, এখন নদীর দিকে গেলে আমরা জাল টানবো, মাছ ধরবো, চল। বাদল বলতেছে, আচ্ছা ঠিক আছে। ঘুম থেকে উঠলো, মানে একদম কাঁচা ঘুম থেকে উঠলো, উঠে কোনো রকমের কি করে উঠে। তারপরে রাত্র প্রায় 2টার দিক হবে, মেবি 2টা, এরকম টাইমে ওই লোকের সাথে সে যাইতেছে। লোক তার পরিচিত একজন জেলে, এরকম আর কি, তার মানে লেফাস ধরে আসছে যে পরিচিত এক জেলে, পাশের বাড়ির একজন পরিচিত জেলে, এরকম যাইতেছে। এখন দুইজন তো নদীর পাড়ের দিকে যাচ্ছে, যেহেতু নদীতে মাছ ধরতে যাবে, 2টা বাজে। আর বাদল আসলে বুঝতে পারে না যে ওই দিন ওই টাইমই হবে আর কি, টাইমটাও খেয়াল করতে পারে নাই। সবাই প্রতিদিন ডাইকে নিয়ে যায়, এরকম সবাই ডাইকে নিয়ে যায়। তাই বাদল যাইতেছে, এখন বাদল যাই দেখি যে নদীটা মানে জোয়ারের পানিতে ভরা। তা জোয়ারের পানিতে যেহেতু ভরা, ওই সময় তো তারা জাল টানতে পারবে না,
ভাড়া না লাগলে। তারপর ওই লোকটা বললো, তার পাশে যে মানে কাছে যে ছিল উনি বলতেছে কি, চল আমরা একটু নদীর দিকে যাই, নামে দেখি যে কি অবস্থা। নদীর দিকে নামে না দেখি যে কি অবস্থা, পানি টানছে কিনা। কয় না, তো দেখাই যায় নদী ভরা। আমি ধর তুই এত তাড়াতাড়ি আমার ডাইকে আনলি কে, পরে আনতি, আমি একটু ঘুম দিতাম আমার একটু সময়। কেউ আসে না আমাদের নদীর পারে, কেউ আসে না, তুই আনলি কে আমার। কয় আরে চল একটু নিচের দিকে যাই। মানে ওনার টার্গেটই ছিল ওরা নিচের দিকে নেওয়া। তারপরে নিচের দিকে মানে ও যাবে না, তারপর জোর করে যেহেতু বলছো তা ঠিক আছে চল দেখি নিচের দিকে নামে দেখি। যে নিচের দিকে নামছে, অল্প একটু নামার পরে মানে কাদা, নরম মাটি আর কি, নরম মাটি বাজে পানি পাচ্ছে। এখন ওই জায়গায় বসে ওই লোকটা করছে কি, টাস করে হাতটা ধরছেন, বাম হাত ধরছে, বাম হাত ধরে টান দিয়েছে জোরে নদীর মধ্যে দিকে, পানির মধ্যে দিকে। তখন ও বলছে যে আসলে এটা মানুষ না, অন্য কিছু, নিশ্চয়ই মানুষ না। আর আমার ওই যে লোকের পরিচয় দিয়ে ওরা নেচে টাইন ওই লোক না। তখন তো ওই দুইজনের মধ্যে খুব দস্তাদস্তি শুরু হয়েছে। আর ওই জেলে মানুষ তো, জেলেরা তেমনি সাহসী হয়, যেহেতু নদীতে জাল বা মানে জাল টানে, তারা মাছ ধরে। প্রচুর দুইজনের মধ্যে দস্তাদস্তি যাইতেছে, কিন্তু আসলে কি ও যেটা দেয় ওর গায়ে লাগে, মানে মানুষ যেটা ওইটার গায়ে লাগে, আর যেটা মানুষ না ওই মানুষের যেটা ওরা করে দেয় কিন্তু ওইটা কিন্তু তার গায়ে লাগে না। প্রচুর দস্তাদস্তি যাইতেছে, কোনো মানুষের সারা শব্দ নাই, কিচ্ছু নেই, সবাই ঘুমের মধ্যে আছে। দস্তাদস্তির পরে এরকম অনেক সময় দস্তাদস্তি হয়ে যায়। দস্তাদস্তির পরে এক সময় ও নিস্তেজ হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে আমাদের। নিস্তেজ হয়ে পড়ার পরে ওরা করছে কি, মাটির ভিতরে এরকম পল্লাটার মাটির ভিতরে গাড়ি রাখছে, ওই সেই জাফরের জাফরের পল্লাটা মাটির ভিতরে গাড়ি রাখছে। রাখার পরে আজান হয়েছে, আজানের পরে আজানের হইলে পরে হয়তো ভাই সব জিন ভূত যেটাই বলেন এগুলো থাকে না আর কি। আজান হয়েছে পরে চলে গেছে। তখন ওই আজানের পরের টাইম মানে আজানের কিছুক্ষণ পরে ছিল নদীতে মাছ ধরার সময়, ওইটি কিন্তু জাফর আন্দাজ করতে পারে নাই, ঘুমের ঘরে ছিল তো। তখন ওই লোকজন নদীর পারে গেল, যাওয়ার পর দেখে কি একটা মানুষের লাশ করা, ওখানে মারা গেছে ওই জায়গায়। মানে একটা মানুষ মানে নদীর পারে শুয়ে আছে, এবং কল্লাটা তার মাটির অর্ধেক মাটির ভিতরের দিকে নেওয়া, কাদা মাটি তো। তারপর তো সবাই দৌড় দিয়ে গেল যে কি হয়েছে, কি দেখি দেখি কি ওখানে। তারপর তো মানে মানুষ উঠতে ছিল, উপর করা ছিল তো, ওরা এরকম মানে কি করছে, মানে চিৎ করছে। তখন দেখে কি যে জাফর মারা গেছে, এবং ওই যে জাফর যে কিল ঘুষি গুলো দিয়েছে ওই লোকটারে, প্রতিটা কিল ঘুষি জাফরের চারপাশে মাটিতে পড়া, ওর গায়ে কিন্তু লাগে না, কিন্তু ও কিন্তু মানুষ ছিল না। তখন আমরা তো যেখানে আমার কিন্তু শরীরের মানে লোমগুলো একদম দাঁড়াই গেছে। তখন সকালবেলা সকালের টাইম, মানুষ এখন মানে জাল টানবে, মানে মাছ ধরতে যাবে কি, তখন তো হরিস্তর কাণ্ড পড়ে গেছে একটা। পড়ার পরে গ্রামে মানে এরকম স্ত্রী হয়ে গেছে যে জাফর মারা গেছে, জাফরের ভূতে বা শয়তানে মারিয়ে ফেলাইছে নদীর পারে নিয়ে, ঠিক আছে। অবশ্য মানুষে মারে না, যেহেতু জাফর যে কিল ঘুষিগুলো ওরে মারছে প্রতিটা কিন্তু ওই মাটিতে মানে কাদা মাটির ভিতরে দেখা যাইতেছে। আর যেহেতু ওরা যেভাবে মারছে ওর গায়েও কিন্তু এরকমই নাই, ব্যথার কি নাই, ওরা যে মারছে ও তো মানুষে দেয় নাই, ওর তো অন্য কেউ মারছে, ওর তো মারছে কাদার মধ্যে মানে কল্লা কাদার ভিতরে দিয়ে তারপরে মারছে। তারপরে সমস্ত লোকজন আসলে আমরাও আসলাম, তখন আমি ছোট হতো, তখন আমরা আসলাম। ওর মার যে কান্নাকাটি, প্রচুর কান্নাকাটি করছে। ওর মা দুইটা ছেলে, মাত্র দুইটা ছেলে, একটা ছেলে রিক্সা চালায়, একটা ছেলে জাল টান মানে নদীতে জাল মাছ ধরে। জাফর এখনো বেঁচে আছে, কিন্তু বাদল আর নাই, বাদল ওই তো গেল। এরপরে আমরা সবাই গেলাম দেখতে, গ্রামবাসীর মানে এমন কোনো লোক নাই যে এই ঘটনাটায় মানে না কাঁদছে, মানে চোখ দিয়ে পানি পড়ছে। এমনকি আমি যে তখন ছোট ছিলাম, আমিও মানে আবেগ আপ্লুত হয়ে গেছি তখন ঘটনাটা দেখার পরে। বলে কি হইলো, পরে ওর স্ত্রীর কাছ থেকে শোনাই ঘটনাটা যে আমার ওয়াইফ মানে স্বামীরে এরকম রাত্রিবেলা অমুকের মানে একদম নাম বলছে যে অমুকের নাম মানে অমুকের লেবাস ধরে আসছে, তারা ডাকে নিয়ে গেছে। আদাও কিন্তু ওই লোকটা ছিল না, মনে করেন বসির নামে একজন নাম ডাকে কিনেছে, আসলে আদাও বসির ছিল না। এই এতক্ষণ শুনছিলাম ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। এমন ভয়াবহ অভিজ্ঞতাগুলো যদি আপনার কাছে থেকে থাকে তবে আজই রেজিস্ট্রেশন করুন। মোবাইলের ম্যাচ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আর এক স্পেস দিয়ে লিখুন আপনার প্রফেশন, তারপর পুরো SMS-টা পাঠিয়ে দিন 26969 নম্বরে। আমি তুমি সারাদিন This Club Dry Cake, chilling and moving it, রাত ভর chatting it, সবার মুখে মুখে This Club Dry Cake। কোয়ালিটি আর টেস্টে সবার ভরসা একটাই, বিস কাপ ড্রাই কেক, মুখে মুখে তাই। কোভিড-19 এর দুর্যোগে তুমি নও একা,
পাশে আছি, রেখো ভরসা। এই চেতনাকে ধারণ করেই প্রাণ আরএফএল গ্রুপ তার সামাজিক দায়বদ্ধতা থেকে ঢাকা মেডিকেল, মিডফোর্ড, বিএসএমএমইউ, আইসিডিডিআর সহ দেশের আরও অন্যান্য হাসপাতালে পৌঁছে দিয়েছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ও স্যাম্পল কালেকশন বুথ। প্রাণ আরএফএল গ্রুপ বিশ্বাস করে একে অপরের সহায়তায় জয় করা যাবে এই অন্ধকার দুঃসময়টাকে। এভাবেই পাশে আছি বাংলাদেশের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। প্রাণ আরএফএল গ্রুপের মতো আপনিও থাকুন এই অসহায় মানুষদের পাশে, ফুটিয়ে তুলুন তাদের মুখে হাসি। আমার পছন্দ ভিশন এলইডি টিভি, 4K Ultra Super Picture Quality, HD Surround Sound, Cellphone to TV Sharing, এমন আরো ডাইনামিক ফিচার সহ ভিশন এলইডি টিভি। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। পাওয়া যাচ্ছে সকল ভিশন এম্পোরিয়াম শোরুমে। 94.4 Your Station. The Studio Recap. শুনছেন সব সময় জাগো এফএম 94.4, আর সময় হয়ে গেল ভূত স্টুডিও রিক্যাপের, যেখানে আমরা শুনবো ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। তবে চলুন শোনা যাক। ভূত স্টুডিও রিক্যাপ। প্রথম জীবনে আমি ওখানে একটা গাছ ছিল, সেই গাছে দেখতাম একটা ঘুড়ি বেজে আছে, কিন্তু ওই বৃষ্টির সময়টা ভিজেও না, ওটা ছিঁড়েও না, রোদেও ওটা পুড়ে না। আমি আমার এক বন্ধু, ওকে বললাম যে দেখ, অনেকদিন যাবত এই ঘুড়িটা দেখছি, এক কাজ কর, পয়সাও তো নেই ঘুড়ি কেনার, আয় আমরা ওই ঘুড়িটা পেরে আনি, পেরে আমরা উড়াবো। তখন চিন্তা করলাম যে আমরা দুজন মানুষ একটা ঘুড়ি দিয়ে কি হবে। তখন আমরা টস করলাম যে দেখো, আগে টস করি, আগে আমরা আধা ঘন্টা করে ঘুড়িটা উড়াবো দুজন, তারপর আমরা কাটাকাটি খেলবো। আচ্ছা, এই বলেই আমরা দুজন প্রায় দুপুর 1টা শো 1টা হবে, ওখানে গেলাম, গাছে উঠলাম। সে আমার আগে, সে গাছে উঠলো, প্রায় মাটি থেকে 18-20 ফিট উপরে হবে। মাটিটা এবার একটু কাঁচা ছিল, বৃষ্টি হয়েছিল আগের দিন। তো সে গাছে উঠেই যখন ঘুড়িটাকে, আমি তার পিছনে নিচে, তখন ঘুড়িটাকে সে হাত দেবে, তখন ঘুড়িটাকে হাত দেওয়ার পরই সে ওখান থেকে জাম দিয়ে হঠাৎ মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর সে দিল দৌড় বাসার দিকে। তখন আমি চিন্তা করলাম কি ব্যাপার, এই যাচ্ছিস কোথায়, শোন। যে সে আর পিছন দিকে তাকালো না। আমি বললাম যা যা, তোকে আর আমি দেব না, আমি একাই পারবো, একাই উড়াবো। তখন আমি যখন গিয়ে ঘুড়িটা হাত দিই, দেখি একটা গলা কাটা, টপ টপ করে রক্ত পড়তেছে। আমি ওটা দেখে তো ঠাস করে ওখানে পড়ে গেলাম। পড়ে কোনো রকম গিয়ে বাসায় গিয়ে আমি জ্ঞান হারা হয়ে গেলাম। তখন আমাকে মা পানি টেনে ঢাললো। ঘন্টা 2 পর আমার হুঁশ হলো। মা বললো কি ব্যাপার, কি হলো? তখন আমি আমার বন্ধুর কথা জিজ্ঞেস করলাম, সে কোথায় মা, কেন, কি হয়েছে? আমি কেন, সে কোথায়? তার তো ভয়ানক জ্বর। দেখ, তখন আমি মাকে সব খুলে বললাম। এই দুপুরবেলা কেন তোরা গাছে উঠলি, জানিস না এই দুপুরবেলা গাছে উঠতে নেই? যাক, এই কিছুদিন পর আমার সেই ফ্রেন্ডটা মারা গেলেন। তখন এই মারা গেলেন, এটাই হলো আমার দ্বিতীয় ঘটনা। স্টুডিও রিক্যাপ। এবার আমার সাথে ঘটে যাওয়া 3য় নম্বর ঘটনা। এটা তার কতদিন পরে ঘটলো? এটা আমার যখন 15-16 বছর, তার মানে তারও প্রায় 6-7 বছর পরে। আচ্ছা, কি হলো? আমি গ্রামে গেলাম, বাড়িতে গেলাম বেড়াতে। তখন আমাদের গ্রামের স্কুলের সামনে মাঠ ছিল, ও মাঠে বল খেলা হতো। তো আমার চাচতো বড় ভাই ছিল, উনিও খেলতেন, ফরওয়ার্ডে খেলতেন। তখন আমি শখ করে আমি গলি থাকতাম। তখন একদিন কালবৈশাখীর জ্বর হঠাৎ
হঠাৎ অন্ধকার হয়ে আসলো। তখন ভাই বলল যে এক কাজ কর, খেলাটা বন্ধ করে দিল। এই সন্ধ্যা হবে বললো তুই বাড়ি চলে যা, আমি একটু পরে আসতেছি। কারণ ভাইয়ের ব্যবসা ছিল, দোকান ছিল বাজারের পাশেই ছিল মাঠ এবং স্কুল। বললো তুই বাড়ি চলে যা, আমি আসতেছি, দেখ বৃষ্টি আসতেছে। তখন আমি এই কথা বলার সাথে সাথেই বৃষ্টির আইসা পড়লো। আমি দৌড়ে চলে গেলাম। আমি বেশি দূর যেতে পারলাম না। দৌড়ে গিয়ে একটা পুকুর ছিল, আমার পাশে ছিল একটা কবরস্থান, এর পাশে ছিল একটা পুকুর, মানে আমার বাড়ি যাওয়ার পথেই কবরস্থানটা, এবং পুকুরটা ছিল ডান সাইডে। ওখানে একটা গাব গাছ ছিল। আমি বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই গাব গাছের নিচে গিয়ে চুপ করে জড়সড় হয়ে বসলাম। এই বৃষ্টি তো বাড়তেছে, বৃষ্টি আর কমতেছে না। দেখতে বৃষ্টি হচ্ছে, এমন সময় সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এলো। আমি বললাম হ্যাঁ, আমার তো এখন ভয় লাগতেছে, কারণ আমার সামনে কিন্তু কবরস্থান। আমি যেখানে বসে আছি, আমার এখান থেকে 20 থেকে 22 গজ দূর কবরস্থানটা আমি দেখতেছি। তখন আমি চিন্তা করি হ্যাঁ, কেউ আসতেছে না, আমি কিভাবে যাই? একা একা এই গাব গাছের নিচে বসে আছি, তো আমি কিভাবে যাই? এখন দেখি যে হঠাৎ মানে বৃষ্টি আর থামতেছে না, বৃষ্টিও থামে না যে আমি যাবো, আর কোনো লোকও আসতেছে না, আমারও ভয় লাগতেছে এবং কবরস্থানের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি দেখতে পেলাম 10-12 জন লোক, কমপক্ষে 6 থেকে 7 ফিট সাদা, তাদের আবৃত সাদা কাপড় আবৃত, ওরা দেখি কি একটা মাটি খুঁড়তেছে। আমি বললাম বৃষ্টির মধ্যে কই কোনো লোক তো এত আসতে দেখলাম কোথাও দিয়ে, কারণ দেখা যাচ্ছে সব। হঠাৎ এরা আসলো কোত্থেকে? আমি চিন্তা করতেছি এরা কোত্থেকে আসলো, কে মারা গেল? লাশ নিয়ে আসলো এই কবরস্থানে এত রাত করে, কই আমরা তো শুনলাম না, জানলাম না। কারণ গ্রামের লোক কিন্তু একজন মারা গেলে আরেকজন জানে, গ্রামের লোক সবাই জানে। কই আমরা তো খেলাধুলা করলাম বিকেল বেলা, সন্ধ্যা হয়ে গেল, কোথাও শুনলাম না কে মারা গেল হঠাৎ। আর এই লোকগুলো এত বড় বড় দেখা যাচ্ছে কেন? মানে সবগুলো 6 ফিট 7 ফিট, এত বড় মানুষ তো আমি এখানে দেখি না। তখন আমি চিন্তা করতেছি কে হতে পারে। তখন হঠাৎ আমি দাঁড়ালাম, আমার একটু ভয় হলো। দেখি ওখান থেকে 2টা লোক আমার দিকে তাকিয়ে আমাকে হাত ইশারা করে ডাকছে। আমি তো দেখে আমার তো অবস্থাটা খারাপ হয়ে এলো। অবস্থা খারাপ হওয়ার পর আমি আর এদিক ওদিক দেখলাম না। আমি দৌড়ে গিয়ে, আমার পাশে একটা বাড়ি ছিল, একটা মুসলিম বাড়ি ছিল, আমি গিয়ে ওখানে ওর দরজায় যে চাচা বলে আমি দরজায় পড়ে গেলাম। উনি দরজা খুলে আসলে বৃষ্টি হচ্ছে, কিরে ভাবছে যে কি হলো তোর? আমি কই চাচা আমি বলতে পারবো না এখন। তাড়াতাড়ি আমাকে টেনে ঘরে নিল। ঘরে নেওয়ার পর বললো কি ব্যাপার? আমি কাকে আমাকে পানি দাও। পানি দিল, আমি পানিটা খেলাম। কি হয়েছে বল। আমি বললাম যে দেখেন ওখানে কবরস্থানে এই কবর দেওয়ার জন্য মাটি খুঁড়তেছে 10-12টা লোক, এই লম্বা লম্বা। তো তুই ওখানে গেলি কেন এই সন্ধ্যার সময়? আমি তো ওখানে যাইনি, আমি ওখান থেকে আসতেছিলাম। আয় তো দেখি আমার সাথে। তখন উনি টর্চ লাইট নিলেন, তখন আমাকে বললেন, আসলেন আমার সাথে। বেশি দিন ওনার বাড়ি থেকে 25 থেকে 30 গজ দূরেই বাড়ি। উনি আসলেন আমার সাথে, এসে টর্চ মেরে কই কিছু না। আমি বললাম চাচা আমাকে বাড়ি দিয়ে আসতে হবে, আমি একা যেতে পারবো না, আমার ভয় করতেছে। এই হলো উনি আমাকে বাড়ি আমার ঘরেই দিয়ে আসলো গিয়ে। এই হলো আমার 3য় ঘটনা। স্টুডিও রিক্যাপ। আমার 4র্থ অভিজ্ঞতা হলো 1974 সনে। আমার বয়স তখন প্রায় 15 বছর। আচ্ছা, তখন আমি তো থাকতাম মৌচাকের অপোজিটে গোসাইবাড়ি নামে ছিল, যেটা ফরচুন মার্কেট, ওটা ছিল গোসাইবাড়ি। তো ওখানে থাকতাম। তখন আপনার মৌচাক মার্কেটটা ওরকম চালু হয়নি, একতলা হয়েছিল। এখানে এই মৌচাকের এপার ছিল রিনা হোটেলের পিছনে ছিল একটা কর্মকারের দোকান, কামারের দোকান ছিল। সেই কামারের দোকানেই আমরা অনেক 7-8টা বন্ধু বান্ধব কাজ শেষে রাত 10টায় গিয়ে বসতাম, আড্ডা মারতাম। 10টা থেকে 2টা 2:30টা পর্যন্ত ওই কামার আমাদেরকে নিয়ে খুব মশগুলে থাকতেন, কারণ আমরা জানতাম না যে ওখানে একটা কিছু ছিল। যাক, আমরা থাকতাম। কামার নিজের পকেটে পয়সা খরচ করে আমাদেরকে চা খাওয়াতো, পান সিগারেট খাওয়াতো, আমাদের সাথে গল্প করতো, কিন্তু আমাদেরকে যেতে দিত না। তাড়াতাড়ি আমরা যাতে বাসায় না যাই সে যেতে দিত না। অনেক সময় ওই দোকানের চালে মানে কেউ ঢিল মারতো, আমরা শুনতাম। বলতাম কি ব্যাপার?
কে যেন ঢিল মারলো, তখন ওই কামার বলতো যে না না কিছু না, ওই গাছের থেকে কিছু পড়ছে, ঢাল টুল ভেঙে পড়ছে এই আওয়াজ। বললাম না ঢিল মারলো, কিন্তু উনি আমাদেরকে কিছুই বলতো না। প্রতিদিন উনি আমাদেরকে 2টা, 2:30, 3টা পর্যন্ত আমরা ওখানে আড্ডা দিতাম। এইভাবেই চলতে লাগলো প্রায় 4-5 বছর পর। হঠাৎ একদিন দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা মানে ওখানে সবাই 6-7 জন ছিলাম, কেউ ড্রাইভার ছিল, কেউই ছিল, সবাই আমরা আড্ডা মারতাম ওখানে। তখন আমরা সকালবেলা একদিন হঠাৎ দেখতে পেলাম একটা কাক পড়ে আছে। তখন জানেনি একটা কাক মরলে হাজার হাজার কাক এসে পড়ে। তখন আমরা ঘুম থেকে 7:30-7:30 উঠতাম, উঠে এসে দেখলাম তো তখন তো লোকজন এত ছিল না। এই যে মৌচাক মার্কেটের যে রাস্তাটা, নিউ সার্কুল রোডটা, তখন আধা ঘন্টা পর 15 মিনিট পর একটা গাড়ি আসতো। তখন এইভাবে খুব লোকজন ছিল না। ওখানে দেখলাম একটা কাক পড়ে আছে, অনেক কাক। তখন আমরা চিন্তা করলাম এই কাকটা মরলো কিভাবে রাত করে। তখন দোকানটা দেখলাম, কর্মকারের দোকানটা দেখলাম প্রায় 15-16 দিন বন্ধ। ব্যাপারটা কি, লোক আসতেছে না, কেউ দোকানটা খুলতেছে না কেন? হঠাৎ ওর ভাতিজা একদিন আসলো, আইসার দোকানটা খুললো। ভাতিজা মাঝে মাঝে আসতো দোকানে, আমাদের সাথে পরিচিত ছিল। আচ্ছা। যে দোকানদারি করতো উনি কিন্তু আমাদের সিনিয়র ছিল, বন্ধু বান্ধবের মতোই উনি সিনিয়র ছিল, কিন্তু ওর ভাতিজা আমাদের সমবয়সী ছিল। আমাদের সাথে ওর ভাতিজার পরিচয়। তখন আমরা ওকে জিজ্ঞেস করলাম, কিরে তোর চাচা কেন আসে না? তখন সে বলতে চায় না। আমি তো না না বল। তখন আমাদেরকে একদিন বসালো দিনেই, বলে এখন বলতে পারবো না, কালকে দিনে আসিস, তোরা সবাই আসিস, যারা যারা আমাদের চাচার সাথে আড্ডা দিতি সবাই আসবি। তখন পরদিন আমরা সবাই আসলাম, আসার পর বসলাম। ওর ভাতিজা কিন্তু পর থেকে দোকানদারি করতে কিন্তু সন্ধ্যায় চলে যেত বাড়ি, কিন্তু ওর চাচা কিন্তু বাড়ি যেত না, এই দোকানেই থাকতো। তখন বললো যে দেখ এখানে যে তোর আড্ডা মারতি, আমার চাচা তো তোদেরকে যেতে দিত না। যে এখানে এই যে একটা পুরনো গাছ ছিল, অনেক মানে আমার জন্মের আগের থেকে একটা আম গাছ ছিল, একটা না 2টা আম গাছ ছিল। সে আম গাছটা মানে কাঁচবিটা আম ছিল, কাঁচা মিঠা আম ছিল। ওই গাছে আম আমরাও খেয়েছি, আমরাও পেরে খেয়েছি। ওই গাছে নাকি একটা ভূত থাকতো, কিন্তু এটা কিন্তু আমাদেরকে সেই কর্মকার বলেনি, আমরা ভয় পাবো দেখে। প্রতিদিন নাকি সেই কর্মকারকে সে যন্ত্রণা করত। আমরা যখন এসে পড়তাম 2টা, 2:30 বাসায় এসে পড়তাম, তখন ওকে ঘুমাতে দিত না। দরজায় এসে লাথি মারতো, ওই আপনার তার টিনের চালে এসে লাথি মারতো অথবা ঢিল মারতো, মানে ওকে ঘুমাতে দিত না। তখন কর্মকার বলতো যে দেখ তুই আমাকে তো প্রায় 8-9 বছর যাবত যন্ত্রণা করতেছিস, আমাকে ঘুমাতে দেস না। আর আমার ঘুমাতে হয় দিনের বেলা আমি দোকানদারি করি, তোরা আমাকে ঘুমাতে দেস, দেখ মনটা খারাপ করবে না, তাহলে কিন্তু তোকে ছাড়বো না। এই কথা বলার পরে তখন নাকি সে আমাদেরকে একদিন যাওয়ার পর একদিন আমরা যখন আইসা পড়ছি, সে তখন বলছিল, মানে তার জিদ উঠে গেছে যে 8-9 বছর আমাকে যন্ত্রণা করতেছে, আজকে ওকে আমি ছাড়বো না। সে নাকি আমরা যাওয়ার পর প্রায় 3টা বাজতেছে, তখন সে কাছা দিয়ে বললো যে আয়, আজকে তুইও শেষ আমিও শেষ, কিন্তু তোকে আমি ছাড়ছি না। তখন সেও বললো যে ঠিক আছে, ভূতও বললো যে আয়, কিন্তু সে তো দোকানের ভিতরে ঢুকতেছে না, আমাদের দোকান লোহা লক্কর আছে, তো আয় বাইরে আস। তখন সেও কাছা মেরে, মানে সেও ছিল খুব সুঠামদেহী, কারণ হাম্বুর চালাতো তো, কামার তো, তার গায়েও ছিল শক্তি, আমাদের মতো 2টা লোককে সে 1-2 হাতে ধরে ফেলে দিতে পারতো। সেও যখন কাছা মেরে বের হলো, এই 2 জন তো লেগে গেল কুস্তি, কেউ কাকে হারাতে পারে না। এইভাবে চলতে লাগলো প্রায় 2-2.5 ঘন্টা। যখন মাগরিবের আজান, যখন ওই সকালের ফজরের আজানটা দেবে, তখন ভূত বলে আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। তখন সেই আমার বলে তোকে আমি ছাড়বো না, তুইও মরবি আমিও মরবো, কারণ তোর জন্য আমি যন্ত্রণা, এবং আমার সেই ছোট ছোট বন্ধুদেরও আমি ওদেরকেও বাঁচিয়ে যাব, তোকে আমি আর ছাড়ছি না। এই বলে ওই সেই কামারকে কি করলো, লাস্টে মানে অনেক অনুনয় বিনয় করলো যে আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না। না তোকে আমি বিশ্বাস করি না, তুই আমাকে 8-9 বছর যাবত যন্ত্রণা করতে দিস, আমাকে রাতে ঘুমোতে দিস না। তখন এই কামারটাকে সে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পর কামার বললো না একে আর ছাড়া যায় না। তখন হাত দিয়ে ওই যে লোহার দোকান ছিল, একটা লোহা তার হাতে লাগলো, সেই লোহাটা দিয়ে সেই ভূতের পিঠে একেবারে বসিয়ে দেওয়ার পর হঠাৎ সে কাক হয়ে গেল, কাক হয়ে মরে পড়ে আছে। এটাই মানে সে সেদিন
মেরে সেদিন সে বাসায় চলে গেছিল। বাসায় যাওয়ার পর তার পাতলা পায়খানা হয়ে গেছে এবং সে 3 দিন বিছানায় ছিল। সব হিস্ট্রিটা তার বাতিজের কাছে, তার ওয়াইফের কাছে বইলা, যে ওদেরকে বইলা যে ওরা আর ভয় যাতে না পায়, কারণ ওদেরকে নিয়ে আমি প্রায় 2টা-3টা পর্যন্ত ওদেরকে রাখছি। নিজের পয়সা পকেটের পয়সা খরচ করে ওদেরকে আমি রাখতাম, যেহেতু আমি ঘুমাতে পারতাম না। সে আমাকে ঘুমাতে দিত না। ওদেরকে বুঝিয়ে দিও আর কেউ নেই তোর সাথে, যাতে ওরা বসে আলোচনা করে, মানে এই কথা বলে ওদেরকে 2-3 দিন পর ওই লোকটা মারা যায়। এই হলো আমার চতুর্থ ঘটনা। স্টুডিও রিক্যাপ। এই ঘটনাটা হলো আমার দাদার থেকে, আচ্ছা। মানে আমার ওয়াইফের বড় ভাই সাথে ঘটে যাওয়া। উনি গ্রামের বাড়ি, এটা আমার বিয়ের আগে আমাকে বলছে, আপনার প্রায় 1976-77-78 সাল হবে। তখন আমার ওনাদের দোকান ছিল বাজার থেকে 5-6 মিনিটের রাস্তা ছিল বাড়ি। ওই বাজার দোকান ছিল, মানে টেইলারিং দোকান ছিল। ওরা 2 ভাই 3 ভাই টেইলারিং কাজ করতো। আচ্ছা। তখন তো কারেন্ট ছিল না। সন্ধ্যার পর মানে হারিকেন দিয়ে অথবা হেজাক লাইট দিয়ে কাজ করতো। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর যখন 8টা বেজে যেত, তখন আমার বড় দাদা ছিল, মানে আমার সম্বন্ধী বড়জন, উনি বলতো যে তোরা বাড়ি চলে যা। তখন আমার ছোট সম্বন্ধী এবং শালা ছিল একটা, ওরা 2জন বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর না, আমার ছোট দাদা একা যাচ্ছে। একা যাওয়ার পর যখন বাড়ির সামনে চলে গেল, ওখানে একটা বাড়িটার ছিল, শুনতে পেল হঠাৎ একটা কান্না, একটা বাচ্চা কাঁদতেছে। তখন আমার দাদা বলল, আরে এখানে এই প্রায় 9টা 9:30 বাজে, এখানে বাচ্চা আসলো কোত্থেকে? মানে আমার সেই দাদা কিন্তু খুব সাহসী ছিল। উনি আবার ওই বাজারের সামনে গিয়ে দেখতেছে একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। উনি একটু ধরতে গেল, আবার একটু সামনে চলে গেল, এইভাবে ধরতে গেল, আবার চলে গেল জমিনে। এভাবে আসতে, মানে আমার শ্বশুরবাড়ির পাশে দিয়ে কিন্তু একটা নদী ছিল। তো যেতে যেতে ওই বাজার ছেড়ে, মানে ওদের যে বাজারটা ছিল, ওই বাজার ছেড়ে গিয়ে অনেক দূর চলে গেল। চলে যেয়ে হঠাৎ দেখতো নদীর কিনারে চলে গেছে বাচ্চাটা। বাচ্চাটা তো ডুবে যাবে, মরে যাবে, বাচ্চাটা ধরতে পারতেছে না। তখন ওনাকে মানে ধরতে যাবে, এদিক দিয়ে আমার বড় দাদা এসে বলে যে, আমার ছোট দাদার নাম বললো যে, ও কোথায়? তো কই আসেনি তো বাসায়। আর আমি তো ওকে পাঠিয়ে দিলাম বাসায়, বাড়িতে পাঠালাম আমি ওকে। তখন বললো যে কখন? যে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল। তখন আমার বড়দা বুঝতে পারলো যে নিশ্চয়ই একটা, মানে ওর সাথে একটা ঘটনা, মানে অনেক কিছু ওর সাথে হয় আর কি। সে খুব সাহসী ছিল, সে ভয় পেত না। তখন নিশ্চয়ই একটা কিছু হয়েছে। তখন কারণ আমার শালা সমিতি ওরা 5 জন ছিল, ওরা লাঠি সাঠি হারিকেল টারিকেল টস নিয়ে এই খুঁজতেছে চারিদিকে। এখান দিয়ে আমার সেই দাদা কি করলো, ওই বাচ্চাটাকে ধরতে যায়, পানিতে ভাসতেছে। এখন হাঁটু পানি, এই পানি কোমর পানি, মানে যায় ধরতে যায়, মানে সে ওই আরেকটু সামনে চলে যায়। তো যখন গলা পানিতে চলে গেছে, তখন আমার দাদা বড়দা গিয়ে দেখতে পায় যে এই গলা পানিতে নেমে গেছে। তখন বলে ওকে ধর। তখন ওরা 2-3 ভাই গিয়ে ওকে ধরে ফেলে। আরো 2-4 জন লোক ছিল বাজারে, ওকে ধরে ফেলে আর তুই কি করছিস? আরে বাচ্চাটা তো মনে চলো বাসায় ফিরে যাই। কিন্তু তারা বলতেছে না, সমস্যা নেই, বাসায় গেলে তোমার মারধর করবো, খেলতে দেবো না, কাজ করতে বলবো, তার চেয়ে চলো আমরা এখানেই খেলি, এখানে কেউ দেখবো না। তো আমার আম্মু যাইতেছে হঠাৎ করে আমার আম্মুর মামাতো ভাই তখন আবার নদীর রাত দিয়া মাছ ধরতেছিল জাল দিয়া। তখন দেখে আমার আম্মু একা এভাবে চোখ বন্ধ করে হাঁটতেছে। তো আমার আম্মুর যে হাত ধরে কয়, কিরে তুই এনে কি করস? তখন আমার আম্মু বলে, কই আমি তোদের সাথে খেলতেছি। এরপরে কয়, কাদের সাথে? তখন এই কথা বলার পরে কয়, আন্দাজে তোর সাথে তো কেউই ছিল না, তুই তো শুধু করছস। তারপরে তারে দইরা বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে তারপরে বলে যে ঘটনা এরকম এই 2টা মেয়ের সাথে খেলাধুলা করছি। কয়, কোন 2টা মেয়ে? এখানে তো কোনো মেয়েই ছিল না, তুই তো যাদের সাথে তুই একা কথা বলছিলি, আমি যখন দেখলাম তুই একা কথা বলতেছস, একাই সবকিছু করতেছস। তো এরপরে আমার আম্মুর সাথে আরো ঘটনা ঘটে। আমার আম্মু স্বপ্ন দেখে, বাজে স্বপ্ন দেখে ঘুম ভাঙা যায়। তো তার জন্য ওজা দেখাইছিল।
যা বলছিল যে এরা সমস্যাটা সমাধান করতে পারবো, কিন্তু সে সমস্যাটা সমাধান করতে পারে নাই, যে কারণে আরো এইভাবে সমস্যা হইতে থাকে। তখন তার কিছুদিন পরে একটা ফকির আসে আমাদের গ্রামে, তার নাম হয়েছে দাহারিয়া ফকির। আচ্ছা। তো সে যখন আসে তখন সে আইসা আমার আম্মুর দিকে তাকায় থাকে। তো তখন যখন তাকায় থাকে তখন সবাই তারে মারধর করে, এইটা সেটা কয় পাগল আইছে। তার পোশাক আশাক অনেক ভালো ছিল না, অনেকটা খারাপ, যে কারণে তার মারধর করে। তো আমার আপন মামা কি করছে, তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফালাই দিছে। তো পুকুরে ফালাই দেওয়ার পরে সে আবার উপরে উঠছে। ভাই তার ড্রেস পুরোপুরি না ভিজা যায়, পুরোপুরি শুকনা, যেটা দেখে সবাই অবাক হয়ে গেছে। আর সে তখন কি করলো, তার ড্রেসটা ওই যে একটা লুঙ্গি পরেছিল আর গামছা ছিল, তো সে তার লুঙ্গিটা খুলে ফেলা আমার মার গায়ে মারছে, মাইরা সেই পুকুরের উপরে দেয়া সবার সামনে হাইটা চলে গেছে ওই পারে যাওয়ার পরে সবাই তো দেখে অবাক হয়ে গেছে। পরে আমার বলছে যে তোমাদের অনেক বিপদ সামনে, তোমরা তো আমারে এরকম এরকম করলা, তোমাদের ঠিক হইব না। তারপরে সবাই অনেক তারে ধরে জিজ্ঞাসা করে আমাদের ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়েছে, আপনি আমাদের এখানে আসেন। তো তারে বাসায় নেওয়া হয়। বাসায় নেওয়ার পরে অনেক দূর থেকে, অনেক গ্রাম থেকে তারে দেখতে আসে। তো তখন তার জন্য রান্না বান্না করা হয়। তখন মশলা ছিল না আর কি বাসায়। তো তারে বলে, সে বলে যে মশলা নাই, সমস্যা আমি দিতেছি। সে পকেট থেকে বের করে মশলা দিল। তারপরে তারা যখন খাওয়া দাওয়া দেওয়া হয়েছে তখন লেবু পাওয়া যায় না আর কি, বলতেছে আমি লেবু খামো। কয় লেবু তো নাই, এখন কি করবো? তো সে বলতেছে আচ্ছা আমি লেবু দিতেছে। সে তার আঙুল 5টা আঙুল থেকে এরকম টান দিয়া প্রত্যেকটা আঙুল থেকে এক একটা করে লেবু বের করলো আর বললো এই লেবুগুলা কাইটা নিয়ে আসো। এরপরে সে ওই আমার আম্মুরে যাওয়ার সময় কিছু বইলা দিয়ে গেছে, আর ওই এভাবে সমস্যা। তারপর আমার আম্মু রে সুস্থ কইরা আর কি তাবিজ দিয়ে সে চলে গেছে। তারপর থেকে তাকে আর কোনোদিন দেখা যায় নাই বা কোনো আশেপাশে কোনো জায়গায় পাওয়া যায় নাই, কিন্তু তার নামে এখনো আমাদের গ্রামে প্রতি 18ই ফাল্গুন এখনো ওয়াজ মাহফিল করা হয়। এই ছিল তোমার ঘটনা। স্টুডিও রিক্যাপ। আমার ফুপু আমাকে বলছে তাদের গ্রামে একটা ছোট দম্পতি থাকে, তাদের ফ্যামিলি মেম্বার ছিল মাত্র 3 জন, একজন বৃদ্ধ মা এবং একজন পুরুষ আর তার স্ত্রী। তো পুরুষটাকে চাকরি করার জন্য ঢাকা যেতে হয়। এই কারণে তার মা তাকে যত রকমের প্রস্তুতি করে তাকে ঢাকা পাঠানোর চেষ্টা করছে। তো সে করলো কি, বিকালবেলা লঞ্চে ওঠার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। তো বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার রাত্রে মনে করেন 12 থেকে 12টা কি 1টা এরকম টাইমে তো দরজায় কড়া নাড়ার পর তার স্ত্রী দরজা খোলে। তার স্ত্রী দরজা খোলার পর দেখে যে সে পুরুষটা আসছে, তার স্বামী আসছে। তার স্বামীর চোখ একদম লাল। তো তার স্বামীর চোখ একদম লাল, তার মানে শারীরিক গঠনটা অন্যরকম লাগতেছে, তার চোখ তারপরে মুখমণ্ডল অন্যরকম। তো মহিলাটা একটু থতমত খেয়ে গেল। তারপরে ঘরে ঢোকার পর তার স্ত্রী তার শাশুড়িকে বলল, আম্মা আপনার ছেলেকে আজকে এরকম হঠাৎ এরকম লাগতেছে কেন? ওনাকে তো আমার কেমন জানি লাগতেছে। তো তার শাশুড়ি বলল, না এটা আমার ছেলে, কোনো সমস্যা নাই, তুমি যাও, যা খাইতে চাই তুমি খাওয়াইতে, হয়তো বা লঞ্চ পাই না এর জন্য ফেরত আসছে। তো বললো, না আম্মা আজকে জানি কিরকম দেখাচ্ছে। তো তার স্ত্রী ছিল, প্রেগনেন্ট ছিল। তারপর ভাতটা দিল। তো কুপিটা মানে ওই লোকটার সামনে দেওয়াতে বলে, এই কুপিটা এখানে রাখার দরকার নেই, কুপিটা তুমি দূরে রাখো, আমি এমনিতেই খাবার খাইতে পারবো, তুমি কুপিটা একটু দূরে রাখো। তো কুপিটা আচ্ছা বললো যে আচ্ছা আমি দূরে রাখতেছি। কুপিটা দূরে রাখার পর সে মানে মানুষ যে পরিমাণ খাবার খায়, সে তার খাবারের মানে যে ধরনটা অন্যরকম ছিল, সে একটু বেশি পরিমাণে খাবারটা খাইলো। তো খাবারটা খাওয়ার পরে তো পুরুষটা করলো কি, বিছানায় চলে গেল। বিছানায় চলে যাওয়ার পর তার স্ত্রী করলো কি, শাশুড়ির কাছে চলে গেল, যে বললো, আম্মা আপনার ছেলেকে আজকে জানি কেমন লাগতেছে, এটা মনে হয় আপনার ছেলে না, আমি যাবো না আম্মা। তো ওই লোকটা ডাকতেছে যে আসো না। তো তার শাশুড়ি বলতেছে, তুমি যাও, এটা আমারই ছেলে, কোনো প্রবলেম নাই, তুমি যাও, কিছু হবে না, হয়তো বা লঞ্চ পায় নাই এর জন্য ফেরত আসতে পারেনি। তো আম্মা আমার আজকে পাঠায়েন না, আমি আজকে মারাই যাবো আম্মা, আমার না কি করে ফেলে আম্মা। ওনার মুখমণ্ডল চোখ অন্যরকম লাল। তো সে বললো, না তুমি যাও, সমস্যা নেই। তো যাওয়াতে বললো, আম্মা আমি আচ্ছা যাচ্ছি। পরে যাওয়ার পরে অনেক রাত। তো
তো গ্রামের বাড়ি, টিনের চালা, ফাঁকা দিয়ে অল্প আলোতে কিছু একটু দেখা যায় মানে ঘরের ভিতরে। তো মহিলা মানে হঠাৎ ঘুম ভেঙে গেছে কিছু শব্দে, তো সে শব্দে শুনতেছে যে কর্ম শব্দ হচ্ছে, কর্ম শব্দ হচ্ছে, কর্ম শব্দ হয়তো কোনো কথা হয় না হঠাৎ এত রাতে। তো সে অনেকক্ষণ আস্তে আস্তে দেখেছে যে শব্দটার মানে পাওয়ারটা বাড়তেছে। তো সে করলো কি, বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো। তো বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো যে ওই পুরুষটার আকৃতি এমন অবস্থা যে আমাদের গ্রামের ভাষায় ওটাকে বলে বেরমদাত্তা, আর আমরা যে নামে চিনি তার নাম হলো পিচাস। এরকম তার হাতে অনেক বড় বড় নখ এবং তার চোখ মুখ দিয়ে লালার মতো রক্ত পড়তেছে আর চোখ বড় বড় লাল। সে করতেছে কি, ওই প্রেগনেন্ট মহিলাটাকে তার পাও থেকে খাওয়া শুরু করে তার পেটের অর্ধেক পর্যন্ত খাওয়া, বাচ্চা সহকারে, ভিতরে যে বাচ্চা সহকারে খাচ্ছে। খাইতে খাইতে তার বাচ্চা খাওয়ার পরে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তার মুখমণ্ডল পর্যন্ত ওঠার আগে মহিলাটা ভয়ে কিছু বলতেই পারলো না। সে করলো কি, দরজা খুলে এক দৌড় দিয়ে চলে গেল। এখন গ্রামের বাড়ি এক বাড়ি থেকে আরেক বাড়ি অনেক দূর, এখন কিভাবে কি করবে মহিলাটা। তারপর মহিলাটা করলো কি, একটা গরুর গোয়ালের নিয়ে পলালো। তো সেখানে যে পলে গরুর মানে খুঁটির সাথে সে নিজের জোড়ায় ধরলো, যে খুঁটি ধরে রাখছে। তো ওই খারাপ জিনিসটা, পিচাসটা ওই গোয়াল গরুর চারোদিকে ঘুরতেছে। তো ঘুরতেছে আর বলতেছে, তুই বের হ, তুই ওইখানে ঢুকছিস কেন? জানাস না আমি বোবা প্রাণীদের ডরাই, তুই ওখানে ঢুকছিস কেন? তুই বাইরা, তোকে আজকে খাবো, তোর বউকে খাইছি, আজকে তোকেও খাবো। তারপর বললো যে তুই বাইরা। তারপরে আজান দেওয়ার এরকম সময় আজান দিয়ে দিল। তো ওই সময় বললো যে ওই পিচাসটা বললো, আজকে তোর কপালটা ভালো, আজকে তোকে আমি খেতে পারিনি, তুই চিন্তা করিস না, তোকে আমি ধরবো একদিন। এই ছিল ভাই আমার স্টুডিও রিক্যাপ। আমার দ্বিতীয় স্টোরিটা হচ্ছে আমার এক ফ্রেন্ড রিফাত, ওর আম্মুর সাথে ঘটে গেছে। আচ্ছা, এই ঘটনাটাও প্রায় 10 থেকে 15 বছর আগের ঘটনা। তো এই ঘটনাটা এই পাঁচতলা বাজারেই ঘটে গেছে, এই ভিতরে পূর্ববাড্ডায়। আচ্ছা। তো ওরা যখন ওইখানে ছিল, তো ওদের ওইখানে আশেপাশে তখন বেশি মানুষ বসবাস করতো না আর কি। এখন যেমন জনগণ বেশি হয়ে গেছে, তখন এত জনগণ ছিল না। তো ওদের বাসাটা ছিল এক ঝিলের পাশে আর কি, ডোবা ডাবা এরকম। তার পাশে আরো 2-3টা রুম ছিল যেগুলো ওরা ভাড়া দিছিল। তো ভাড়া দেওয়ার পরে তো ওর আব্বু আবার কিরকম ছিল যে ওর আব্বু সবসময় সকাল 6টা বাজে কাজ করতে যেত এবং রাত 12টা, 1টা, 2টার সময় আসতো। তো ওরা হচ্ছে 2 ভাই বোন। তো 2 ভাই বোনের মধ্যে ওর আব্বু একদিন 8টা বাজে আসছে, 8টা বাজে, রাত 8টা বাজে আসার পরে ইলিশ মাছ নিয়ে আসছে এবং বলছে যে এই ইলিশ মাছটা রান্ধো, আমি অফিসে যাইতেছি। সে আবার ওই রাত 8টা বাজে আবার অফিসে চলে গেছে। তো তখন যখন উনি ইলিশ মাছটা রান্না করলো, রান্না করার পরে ওই জানালা দিয়ে দেখলো কি একটা ছেলে, তাদের আর কি ভাড়াটিয়াই, আকাশ নাম ছেলেটার, পিচ্ছি, 8 বছর বয়স, ল্যাংটা হয়ে আর কি উলঙ্গ অবস্থায় তাকায় রয়েছে ওই টিভির দিকে। তো এখন ওর আম্মু বলতেছে, রিফাত আম্মু বলতেছে যে এই তুই ভিতরে আয়, তুই বাইরে দাঁড়ায় রয়েছিস কে? তখন তো আবার টিভি ছিল না, তার জন্য মনে করছে যে হ্যাঁ হইতে পারে টিভি দেখার জন্য এরকম করছে। তো বলছে যে ভিতরে আয়। তো ছেলেটা একটা হাসি দিয়ে ভিতরে ঢুকলো। তার 5 থেকে 7 মিনিট পরেই শুরু হয়ে গেল ওই যে আর কি ওর রিফাদের আম্মু আর কি ঘরে থাকতে চায় না, মাছ নিয়ে চলে যাবো বাইরে আর কি। সে আর থাকতে চাইতেছে না, চিল্লাচিল্লি করতেছে বাইরে চলে যাব। তো রিফাদের আরো বাসার সবাই দৌড়ে আসছে, তারা ধরছে দৌড়া, তারপর অনেক কষ্ট করে রিফাদা আম্মুরে ফোন দিছে এই আব্বুরে। তো রিফাদা আব্বু বাসায় আসছে, বাসায় আসার পরে সেদিন কোনো রকম ঘটনাটা ওইখানে থামলো। পরের দিনও সেম ঘটনা, সে আর বাসায় থাকতে চায় না, বাইরে চলে যেতে চায়। তো এরপরও অনেক কষ্ট করে তারা রাখলো। তো একটা ওজা দেখানো হইলো। তো ওজা বলছে যে ওইখানে আবার 3টা খাল ছিল। তো ওজা বলছে যে তার জন্য ওই যে অমাবস্যা রাতে, গভীর রাতে 3টা খাল থেকে পানি আনতে হবে, সেই পানি দিয়ে গোসল করালে সে একদম ভালো হয়ে যাবে। কিন্তু এই কথাটা কেউই চাচ্ছে না আর কি যাইতে ওইখানে। তো বলছে যে রিফাদের যে কোনো 3 মামা ছিল, 3 মামার যে কোনো 1 মামার যাইতে হইব।
এখন কেউ যাইতে চাইতেছে না, তখন রিফাদা আব্বু বলছে যে আমি নিজেই যাবো। তখন বলছে না, আপনি যাইলে হবে না, তার যে কোনো ভাই যাইতে হবে। তো তাদের মধ্যে এক ভাই রাজি হইলো। তো যাওয়ার আগে তারা সব বইলা দিছে যে তুমি যে যাবা, তুমি পিছনে তাকাইতে পারবা না, হাঁটবা একদম সোজাই হাঁটবা, আর যখন পানি নিবা তখন পানি ফার্স্টে যখন উঠাবা দেখবা পানি যেই পাত্রে উঠাবা দেখবা পানি পাত্রের মধ্যে নাই, কিন্তু তুমি দ্বিতীয়বার পানি নেওয়ার চেষ্টা করবে না, ওইখানের মধ্যে পানি আছে, এইভাবেই এই পানি নিয়ে আসতে হবে। তো সে সেই কথা মতো চললো। রাত আমাবস্যা রাতে 12টার পর, গভীর রাতে, তখন রিফাদার আম্মু পিছন থেকে ডাকতেছে, কয় ভাই তুই চলে আস, আমি করছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নাই, তুই আয় পর, আমি বাসায় রান্না বান্না করছি তোর জন্য, তোর খাওয়া দাওয়া কর। এখন তো তার মামা বলতেছে, মনে মনে বলতেছে যে না, আমি পিছনে তাকান যাবো না, কারণ আমাকে বইলা দিছে পিছনে অনেক বাধা আসবো, যেই কারণে সে পিছনে তাকায় না, সে যাইতেছে। তো অনেক ডাকাডাকি করতেছে, তারপর সে চলে গেছে, প্রথম খালে চলে গেছে। তো প্রথম খাল থেকে যখন পানি উঠাইছে দেখে পাত্র খালি। তো তা সে মনে করছে যে ঠিক আছে, পাত্র তো খালিই থাকবো, কারণ সে হুজুর বইলা দিচ্ছে পাত্র খালি থাকবো। তারপরে সে দ্বিতীয় খালে যখন যাইবো তখন তার মা সেম আবার ডাকতেছে, ডাকাডাকি করতেছে, কিন্তু সে পিছনে তাকে নেয়। এইবার যখন খাল থেকে পানি উঠাইতে গেছে তখন সে দেখলো কি নিজের বোনের চেহারা পানি থেকে বাইসে উঠছে। সেইটা দেখা একটা ভয় পাইলো, ভয় পাইও তারপরেও সে পানি নিল। পানি নিয়ে যখন সামনে যাইব, তৃতীয় খালে যখন যাইতেছে তখন গুরুতর আরো বেশি অবস্থা খারাপ। তখন যাওয়ার সময় দেখে কি পানি যখন তৃতীয়বার নিতে গেছে তখন দেখে কি ওই যে পানিতে বাই প্রতিচ্ছবি, ওই যে বট গাছের প্রতিচ্ছবির আর কি পড়ছে, যে ওই বট গাছে তার বোন ফাঁসি দিছে। সে কি করলো, তাড়াতাড়ি পানির পাত্রটা থুইয়া তার বোনকে বাঁচানোর জন্য যে ধরলো, কিন্তু তার বোন একটা তার দিকে তাকে একটা হাসি দিয়ে দিল, যে কারণে সে বুঝতে পারছে যে না, এটা আমার বোন না। তারপরে তাড়াতাড়ি করে সে আবার পানি নিল। পানি নেওয়ার পরে তার হাতটা ধরছে, ওই পানি থেকে বের হয়ে তার হাত ধরছে। হাত ধরার পরে সে অনেক ছোটাছুটি করে ওইখান থেকে চলে আসছে। চলে আসার পরে যখন সে বাসায় আসছে, ওই পানি দিয়ে গোসল করানো হয়েছে, তারপর সে সুস্থ হয়েছে। তখন হুজুরের কাছে জানতে চাইলো যে এই কারণটা কি। তখন বলল, এইখানে আপনারা যা ভাড়া দিচ্ছেন ওই আকাশদের কাছে, ওই ছেলেদের কাছে, ওরা আসলে একটা বদ জিন ছিল, ওরা আসলে কোনো মানুষ না, ওরা বদ জিন ছিল, যেই কারণে এখানে আপনাদের কাছে আপনাদের কোনো ক্ষতি করতে চেয়েছিল। ওরা আসলে মানুষের সাথে বসবাস করতে চেয়েছে, আসলে ওরা মানুষ না। তখন তারা তাড়াহুড়া করে বাসায় গেল যে তাদেরকে ধরবো, কিন্তু যাই দেখি কি পুরা বাসা খালি আর কি। বাসার মধ্যে যে কোনো এর আগে কোনো মানুষ ছিল তার কোনো চিহ্নই নেই আর কি। পুরা বাসা এর আগে যেরকম খালি ছিল পুরো সেম সেরকম খালি। তাদেরকে তারপর থেকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। তারপরে আর কি রিফাদা আম্মু সুস্থ হয়ে গেছে। এই ছিল স্টুডিও রিক্যাপ। হ্যাঁ ভাই, আমি শুরু করছি। এই ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আচ্ছা। সে বলল তার ভাষায় যে তার একটা চাচাতো ভাই ছিল, সে মানে বাচ্চাদের বা মানুষের বিভিন্ন রকমের জ্বর বা বজ্জিন এরকম, তিনি একটা কবিরাজ ছিলেন, ছোটোখাটো একটা কবিরাজ ছিলেন। তো তাকে একদিন স্বপ্নে দেখালো যে তুই আমাবস্যার রাতে তোর চাচিকে নিয়ে, তার চাচির নাম উল্লেখ করে দিয়েছে যে তুই এই চাচিকে নিয়ে তুই আমাবস্যার রাতে তোকে আমি একটা স্থান দেখা দিতেছি, তুই ওই স্থানে যাবি, তুই অবশ্যই ওখানে গেলে ভালো একটা কিছু পাবি, আর ওইটা দিয়ে তোর সারা জীবন চলে যাবো। তো সে করলো কি, তার চাচিকে না নিয়ে তার মার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো। তার মা বললো, দেখ তোর চাচিকে যদি নিয়ে যাস তা তোর চাচি যা যদি ভালো কিছু পাস তোর চাচি তোর দিক নিয়ে নেবে, এক কাজ কর আমারে নিয়ে যা। তো সে করলো কি, আমাবস্যার রাতে তাকে স্বপ্ন দেখানোর 2 থেকে 3 দিন পরে আমাবস্যার রাত। তো সে আমাবস্যার রাতে করলো কি, যে স্থানটা দেখাইছিল স্বপ্নে, তো সে তার মাকে নিয়ে ওই স্থানটায় গেল। তো ওই স্থানটা যেতে যেতে তারপর সে বুঝতে পারলো যে হ্যাঁ আমি ঠিক মতো স্থান পর্যন্ত আসছি। তো আসছে, তো সেই জায়গাটা ঘুরতেছে, বলছে তুই এই জায়গাটা ঘুরিস। তো সে ওই জায়গাটা ঘুরতেছে তো দেখতেছে যে মানুষের হাড্ডিগুড্ডি, অজস্র মানুষের হাড্ডিগুড্ডি বের হইতে 2 থেকে
3 হাত খোঁড়ার পরে হাড্ডিগুড্ডি শেষ হওয়ার পরে দেখলো কি মানে তাজা কাফনের কাপড়, মনে হচ্ছে 2-3 দিন আগে এখানে কাউকে কবর দেওয়া হয়েছে এরকম মানে কাপড়। তো সে করলো কি কাপড়টা খোলার চেষ্টা করলো, তো কাপড়টা খোলার চেষ্টা করার পর সে খুলে দেখলো কি যে যা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে, দেখলো যে একটা মানুষের গলা কাটা। তো সেই গলা কাটা তার চেহারাটা একদম সাদা, একদম ধবধবে সাদা এবং চোখ একদম লাল, আর তার মুখের দুপাশ দিয়ে রক্ত বেরোতেছে। তো ওই গলাকাটার লাশটা বলতেছে, এই তোরে না বলছিলাম তোর চাচিকে নিয়ে আসতে, তুই তোর আম্মুরে নিয়ে আসছিস কেন? তো এই কথা শুনে লোকটা করলো কি যে কবর থেকে উঠে, যে জায়গাটা স্থানটা খুঁড়ছিল সে কবর থেকে উঠে দিল এক দৌড় দিয়ে, তার মাকে রেখে সে দৌড় দিয়ে চলে যায়। তো দৌড় দেওয়ার রাস্তায় উঠবে এমন সময় গাছের সাথে বাড়ি খেয়ে রাস্তার পাশে শুয়ে পড়ে। তো রাস্তার পাশে শুয়ে পড়ে, মুসল্লিরা নামাজ দেয়, নামাজ পড়ার পরে দেখে যে একটা লোক ওখানে শুয়ে রয়েছে। তো শুয়ে রয়েছে পরে তাকে বলার পরে সে বললো যে এই ঘটনা, যে আমাকে এরকম বললো। তো আচ্ছা চলো। পরে যাওয়ার পরে দেখলো কি তার বৃদ্ধ মা ওইখানে মানে মৃত অবস্থায় পড়ে রয়েছে কবরের ভিতরেই, কিন্তু হাড্ডিগুড্ডি দেখা গেছে, কিন্তু ওই যে লাশটা যে তাজা কাপড়ের, তো সেটা সে দেখতে পারলো না। তারপর থেকে ওই মহিলাটাকে কবর দেওয়া হয় এবং ওই লোকটা কিছুদিন পর প্যারালাইসিস হয়ে যায়। তো প্যারালাইসিস হয়ে যাওয়ার পর তাকে বিভিন্ন রকমের কবিরাজ দেখানো হয়, বিভিন্ন রকমের, সবাই বলে যে এ আর ভালো হবে না, একে খারাপ জিনে এরকম করছে, সে বেয়াদবি করছে, এর জন্য তাকে খারাপ করছে। তাকে বলছিল তার চাচিকে নিয়ে যাওয়ার জন্য, সে তার মাকে নিয়ে গেছে, লোভ করতে গেছে, এর জন্য তার এই অবস্থা। এই ছিল ভাই আমার ঘটনা। এতক্ষণ শুনছিলাম ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। এমন ভয়াবহ অভিজ্ঞতাগুলো যদি আপনার কাছে থেকে থাকে তবে আজই রেজিস্ট্রেশন করুন। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আর এক স্পেস দিয়ে লিখুন আপনার প্রফেশন, তারপর পুরো SMS-টা পাঠিয়ে দিন 26969 নম্বরে। বাড়লে সচেতনতাবোধ, করোনা ভাইরাস হবে প্রতিরোধ। তাই সাবান বা স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধোবেন অন্তত 20 সেকেন্ড যাবত। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না। কারোর সাথে হাত মেলানো বা কোলাকুলি থেকে বিরত থাকুন। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। যদি রুমাল বা টিস্যু না থাকে তবে হাতের কনুইয়ের ভাঁজে মুখ ঢেকে নিন। জনবহুল স্থানে মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। আতঙ্কিত না হয়ে সচেতন হন। সুস্থ থাকুন, ভালো থাকুন। রঙিন পর্দার পেছনে রয়ে যায় জীবনের আসল গল্প। তাই সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে হয় নতুনভাবে। 4K Ultra Super Picture Quality HD Surround Sound Cell Phone to TV Sharing। এগিয়ে যাওয়ার পথে আমার প্রথম পছন্দ ভিশন LED TV। পাওয়া যাচ্ছে সকল ভিশন এম্পোরিয়াম শোরুমে। করোনার সংক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না ছোট্ট শিশুরা। প্রতিদিন সংক্রমণের হার যত বাড়ছে, পাল্লা দিয়ে শিশু সংক্রমণের হারও যেন ততটাই বেড়ে চলেছে।